প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা প্রমথ চৌধুরী রচিত সাহিত্যে খেলা প্রবন্ধটি আলোচনা করব। সাহিত্যে খেলা প্রবন্ধে প্রথমেই আমরা দৃষ্টি আকর্ষণ করেছি সাহিত্যে খেলা। সাহিত্যে খেলা মানে সাহিত্য জগতে খেলা, সাহিত্যের বিষয়বস্তু নিয়ে খেলা। তো এই সাহিত্যে খেলা কথাটা তিনি কেন আনলেন? সাহিত্যে ক্রীড়া, সাহিত্যে লীলা, এইগুলো কেন এই কথা উঠলো? সাহিত্যে খেলবো মানেটা কি? আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে সাহিত্য যারা লেখেন, সাহিত্য যারা সমালোচনা করেন পৃথিবীব্যাপী, এদের মধ্যে মোটা দাগে দুটো শ্রেণী লক্ষ্য করা যায়। একদল হচ্ছে, ধরে নিলাম আমরা দুটো সাহিত্যের মধ্যে মোটা দাগে যদি দুটো শ্রেণী লক্ষ্য করা যায়, আমি এখানে একটা ভাগ করে নিলাম। এই প্রথম ভাগটাকে আমরা বলবো উপযোগবাদী। বড় একটা শ্রেণী, বিশাল একটা গ্রুপ এই উপযোগবাদী লেখেন। এদের মূল কথা কি? মূল কথা হচ্ছে সাহিত্য প্রয়োজনে হবে। অর্থাৎ আমি যে সাহিত্য লিখব, কারণ সাহিত্যের উপযোগিতা আছে, সাহিত্যের প্রয়োজন আছে। সাহিত্য শুধু নিছক সৃষ্টি নয়, এর ব্যাপক মানবমুখিতা রয়েছে। তো কি মানব সাহিত্যের প্রয়োজন আছে? কোথায় প্রয়োজন হতে পারে? এক হতে পারে আমি সাহিত্যের মাধ্যমে নীতি কথা বলতে পারি। দুই হলো আমি সাহিত্যের মাধ্যমে আমি কি করতে পারি? সমাজ সংস্কার করতে পারি। সাহিত্যের মাধ্যমে আমি ধর্ম প্রচার করতে পারি। এভাবে আরও ব্যক্তিগত প্রয়োজনও হতে পারে, সামাজিক মানবমুখিতার বাইরে ব্যক্তিগত প্রয়োজনও হতে পারে। এটার যদি ব্যাপক ও বিস্তৃত রূপ দেখো, আমি আমার নিজের লাভের জন্য সাহিত্য লিখতে পারি। ধরো আমার টাকা পয়সার প্রয়োজন আছে, আমি টাকা পয়সার জন্য, অর্থের জন্য লিখতে পারি। আমি সুনামের জন্য লিখতে পারি। আমি রাজনৈতিক কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য লিখতে পারি। মানুষের মধ্যে নীতির অভাব রয়েছে, সেই নীতি প্রচার করতে পারি, ধর্ম প্রচার করতে পারি, সমাজ সংস্কার করতে পারি না? তাহলে এই যে ধারাটা, এই ধারায় বিখ্যাত লেখক আছেন, এই যারা এগুলো যেমন বাংলা সাহিত্যে তুমি যদি বলো, আমি যদি বলি যে তোমাকে রাজা রামমোহন রায়, তিনি কিন্তু এই যে সহমরণ প্রথার বিরুদ্ধে লেখালেখি শুরু করেছেন এবং ব্রিটিশ সরকার সহমরণ প্রথা পরবর্তীতে বাতিল করে দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে বিধবা বিবাহ যে নিষিদ্ধ ছিল, সেই বিধবা বিবাহ চালু হওয়া দরকার, অর্থাৎ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এতদ বিষয়ক বিচার, এগুলো তিনি লিখেছেন। এভাবে অনেক সাহিত্যিক আছেন যারা সমাজ পরিবর্তন করেছেন, সমাজ পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তো এই সব ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? শিল্পীর স্বাধীনতা, এই দুটোই উপরে হস্তক্ষেপ করা হয়। অর্থাৎ আমরা লিখব সমাজের প্রয়োজনে, ঠিক আছে? এই হলো একটা মতবাদই যে মানব সমাজে সাহিত্য প্রয়োজন আছে, নীতির জন্য হতে পারে, ধর্মের জন্য হতে পারে, সমাজ সংস্কারের জন্য হতে পারে, ব্যক্তিগত লাভের কারণে হতে পারে, নানা কারণে হতে পারে। এইটা হলো এক নাম্বার মতবাদী। এদের সংখ্যা প্রচুর। দ্বিতীয় আর একটা মতবাদ আছে, দুই। এই মতবাদটার নাম হচ্ছে কলা কৈবল্যবাদী। এই কলা কৈবল্যবাদীদের মূল কথা কি? কলা কৈবল্যবাদীর মূল কথা হচ্ছে সাহিত্য কেবল সাহিত্যের জন্য, অন্য কোনো কাজ নাই। সাহিত্য কেবল সাহিত্যের জন্য, অন্য কোনো কাজ নাই। তার এই যে নীতি প্রচারের কোনো কাজ নাই, তার সমাজ সংস্কারের কোনো কাজ নাই, তার ধর্ম প্রচারের কোনো কাজ নাই। তার একমাত্র কাজ হচ্ছে কি? সৌন্দর্য সৃষ্টি করা। এই সৌন্দর্য সৃষ্টির জন্য তিনি কি করেন?
ছন্দের দিকে গুরুত্ব দেন, ভাষা এবং শব্দ প্রয়োগের দিকে গুরুত্ব দেন। কারণ সাহিত্যের রয়েছে একটি স্বতন্ত্র আত্মা, স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্র সৌন্দর্য। এইটা প্রচার করা হচ্ছে, এইটা প্রকাশ করা হচ্ছে এই কলা কৈবল্যবাদীদের মূল কথা। ওনারা মনে করেন যে আমি যদি সাহিত্যের নীতি প্রচার করি তাহলে নীতিবিদদের কাজটা কি? আমি যদি সমাজ সংস্কার করার দায়িত্ব যদি সাহিত্যিক নেন তাহলে সমাজ সংস্কারক থেকে হবেটা কি? যদি ধর্ম প্রচার আমি করি সাহিত্যের মধ্যে তাহলে স্রষ্টা এত ধর্মগ্রন্থ তৈরি করে কি লাভ হলো? তাহলে ধর্মীয় তাত্ত্বিকদের কাজ কি? সুতরাং সাহিত্য কেবল সাহিত্যের জন্য, সাহিত্য তার স্বতন্ত্র শৈলী নির্মাণের ব্যাপারে গুরুত্ব দিবে, সাহিত্য সৌন্দর্য সৃষ্টির ব্যাপারে গুরুত্ব দিবে। সাহিত্যের অন্য কোনো দায়বদ্ধতা নেই, শিল্পীর অন্য কোনো দায়বদ্ধতা নেই। সাহিত্য যেমন স্বাধীন এক সত্তা, সাহিত্যিকও হবেন, শিল্পীও হবেন সম্পূর্ণরূপে স্বাধীন। সুতরাং সাহিত্য, কাব্য, চিত্রকলা, অন্যান্য যে সমস্ত ধরন ও উপধরন আছে সবগুলোর মধ্যে আনন্দই হবে মুখ্য। তাহলে আমরা দুই দল দেখলাম। এই দলের মধ্যে আমরা বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা হচ্ছে উপযোগবাদী। ইভেন খুব জোরে সোরে আমরা বলতে পারি কাজী নজরুল ইসলামের নাম, অন্যায় অত্যাচার অবিচার দমনের জন্য এবং হচ্ছে যে স্বদেশ স্বাধীনের জন্য, কলোনিয়াল সমাজ ব্যবস্থার অবসানের জন্য কিন্তু তিনি সাহিত্য রচনা করেছেন, প্রয়োজনে সাহিত্য রচনা করেছেন। এই দিকটাতে আমরা কাকে কাকে বলতে পারি বাংলা সাহিত্যে? তুমি বিশেষত বলতে পারো জীবনানন্দ দাশ, যাদের তোমরা চেনো। এই কমলা কৈবল্যবাদী অনেক সাহিত্যিককে তোমরা চেনো না, নাম শোনো না, যেমন সুধীন্দ্রনাথ দত্ত। ওনারা শুধু কবিতার স্বতন্ত্র শৈলী, স্ট্রাকচার নির্মাণের ব্যাপারে কথা বলেছেন। এইখানে তেমন কোনো প্রয়োজন নাই। এই সাহিত্য এই কারণে সৃষ্টি হবে যে সৃষ্টি হয়েছে, এই কারণেই সৃষ্টি হবে। সাহিত্য সাহিত্যের প্রয়োজনে সৃষ্টি হবে। আমি যদি তোমাকে বিষয়টা একটু স্পষ্ট করে বলি, যেমন ধরো তুমি যে নবম দশম শ্রেণীতে ঝর্ণার গান কবিতাটি পড়েছো, এই কবিতাটি পড়ে সমাজের লাভটা কি? ঝর্ণা যে ছুটে চলছে, সে চপল পায়ে ছুটে চলছে, যে পথ দিয়ে ছুটে চলছে সেখানকার যে রহস্যজনক অবস্থা, তাকে যে পাহাড় ঘাড় নুইয়ে ভয় দেখায়, সে যে সৌন্দর্য পিপাসু, চোখের সন্ধানে ছুটে চলে, এই কথাগুলোর মধ্যে সমাজের কী সংস্কার হতে পারে? এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা ধর্মীয় কী নীতি শিখতে পারি? এখানে শিক্ষার কোনো বিষয়বস্তু আছে কি না? সুতরাং কলা কৈবল্যবাদীর লেখাগুলো হবে এরকম, শুধু সৌন্দর্য সৃষ্টি, সৌন্দর্যের বর্ণনা, যথোপযুক্ত শব্দের সর্বোত্তম ব্যবহার, এটাই হচ্ছে এই মতবাদের তত্ত্ব কথা। আর উপযোগবাদীদের তথ্য কথা তাইলে আমরা কি বুঝলাম? যে সমাজ এর প্রয়োজন আছে, সমাজে সংস্কার করা প্রয়োজন, সমাজে নৈতিকতা প্রচার করা প্রয়োজন, সমাজে ধর্ম প্রচার করা প্রয়োজন। এই সব কিছুর প্রয়োজনেই সাহিত্য সৃষ্টি হবে। সাহিত্য কখনো সমাজ থেকে বিচ্যুত কোনো বিষয়বস্তু না। আর এখানে বলা হয়েছে সাহিত্যের আসলে সামাজিক কোনো দায়বদ্ধতাই নেই, সাহিত্যিকেরও কোনো সামাজিক দায়বদ্ধতা নেই। সুতরাং উনি ওনার মনের আনন্দে সৃষ্টি করবেন, যা ইচ্ছে তাই সৃষ্টি করবেন, সেটাই হবে সাহিত্যের স্বতন্ত্র সৌন্দর্য। তাহলে এই দুইটা মতবাদ ক্লিয়ার। এখন আমি তোমাকে বলে দিচ্ছি প্রমথ চৌধুরী একজন কলা কৈবল্যবাদী সাহিত্যিক। সুতরাং এই কলা কৈবল্যবাদের যে জিস্ট, এটাই হচ্ছে সাহিত্যে খেলা। টোটাল মিলে তুমি যদি এই বিষয়টা বুঝে থাকো তাহলে সাহিত্যে খেলা তোমার কাছে এখন কোনো বিষয়ই না। কারণ হচ্ছে আমরা দুইটা মতবাদ বুঝলাম, এই মতবাদটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কলা কৈবল্যবাদ। কলা কৈবল্যবাদের মূল তত্ত্ব কথা হচ্ছে সাহিত্য কেবল সাহিত্যের জন্য, খেলার জন্য। সাহিত্যে আমি খেলবো, নানা টপিক নিয়ে কথা বলবো, সমাজের সেটা প্রয়োজন আছে কিনা সেইটা আমার জানার দরকার নেই। আমার মনে দুঃখ থাকলে আমি দুঃখের কথা বলবো, আমার মনে আনন্দ থাকলে আমি আনন্দের কথা বলবো। আমার যেমন ভাষা প্রয়োগ করা উচিত আমি তেমন ভাষা প্রয়োগ করব, যেমন ভাষা প্রয়োগ করতে ইচ্ছে করে আমি তেমন ভাষা প্রয়োগ করব। সৃষ্টিকর্তা যেই জগৎ সৃষ্টি করেছেন, তিনি কি আমার কাছে জিজ্ঞেস করে সৃষ্টি করেছেন? তিনি কি কারো কাছে জিজ্ঞেস করে সৃষ্টি করেছেন? কারো ভালো লাগবে কি মন্দ লাগবে এটা চিন্তা করে সৃষ্টি করেছেন? এই জন্যই সৃষ্টিকর্তার এই সৃষ্টির কোনো তুলনা হয় না। সুতরাং অন্যের কোনো ফরমায়েশি লেখা, সমাজের কোনো প্রয়োজন কিংবা সমাজের কোনো বিশেষ আকাঙ্ক্ষা, কোনো বিশেষ মতবাদী বক্তব্য, বিশেষ কোনো রাজনৈতিক চরিতার্থ হাসিল, এগুলো সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত নয়। এই জন্য প্রমথ চৌধুরী বলেছেন খেলার যেমন কোনো উদ্দেশ্য থাকবে না, সাহিত্যে যে বিষয়বস্তু আমরা নির্বাচন করব, সাহিত্যে যে বক্তব্য আমরা দিব, তারও আসলে কোনো উদ্দেশ্য থাকবে না। এটার নামই হচ্ছে সাহিত্যে খেলা।
তো আমরা একটু লেখক পরিচিতির দিকে, এই এতক্ষণ ধরে আমি যে বললাম তোমাকে যে কলা কৈবল্যবাদ বোঝানোর চেষ্টা করলাম, এই কলা কৈবল্যবাদী যে প্রমথ চৌধুরী তার প্রমাণ আমি তোমাকে এই লেখক পরিচিতি থেকে দিতে পারি। দেখো আমি একটু যদি তোমাকে বলি, এই যে প্রমথ চৌধুরী 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন, এগুলো তথ্য আমার তেমন একটা প্রয়োজন নাই। শুধু আমি তোমাকে বলবো তার সম্পাদনায় 1914 সাল থেকে প্রকাশিত সবুজ পত্র পত্রিকা এই গদ্যরীতির বাহন হয়েছিল। তার মানে হচ্ছে তিনি যে চলিত গদ্যরীতির প্রবর্তন করেছিলেন সেটা সবুজ পত্র পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয় 1900 কত সালে, 14 সালে। এবার বলেছে বাকপট্ট সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তিনি ছিলেন আনন্দবাদী। এই দেখেন আবার বলছি আপনাদের, সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তিনি ছিলেন আনন্দবাদী, দ্যাট মিন্স কলা কৈবল্যবাদী। কলা কৈবল্যবাদী তার মানে আর্ট ফর আর্টস শেখ। এখানে মানবমুখীনতার কোনো জায়গা নেই। এখানে সাহিত্য হচ্ছে শুধু সাহিত্যের জন্য তৈরি হবে, সাহিত্য তার স্বতন্ত্র সৌন্দর্যের জন্য তৈরি হবে। এটাই তোমাদেরকে আমি বারবার বোঝাচ্ছিলাম যে তিনি সাহিত্যে হলেন একজন আনন্দবাদী লেখক, অর্থাৎ কলা কৈবল্যবাদী লেখক। কলা কলার জন্য, আর্ট আর্টের জন্য, এর ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে না। এই কথাটুকু যদি বুঝে থাকো, এখন আমরা বিভিন্ন অনুচ্ছেদে অনুচ্ছেদে এটা বোঝার চেষ্টা করব, তাইলে কি থাকবে না সাহিত্যের মধ্যে? সাহিত্যের মধ্যে লাভের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। যখন লাভের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, তখন আমার অন্যকে খুশি করা, অন্যের ফরমায়েশ মতো লেখা, কোনো রাজনৈতিক নেতার দর্শন প্রচার করা, এরকম কোনো ব্যাপার থাকবে না। দ্বিতীয় হচ্ছে, সাহিত্যে আমি কোনো কিছু শিক্ষা দিতে চাইবো না, ধর্ম শিক্ষা দিতে চাইবো না, সততা শিক্ষা দিতে চাইবো না, নৈতিকতা শিক্ষা দিতে চাইবো না। আমি শুধু আমার মনের কথাটাকে বলবো। সৌন্দর্য সৃষ্টির প্রয়াসই হচ্ছে সাহিত্যের মূল বক্তব্য। এটাই এখানে প্রকাশ পাওয়া সাহিত্যের আদর্শ উদ্দেশ্য, এবং এই আদর্শ উদ্দেশ্য দিয়েই সৃজনশীল প্রশ্নটা হবে। অন্য কোনো কিচ্ছু তোমার খোঁজার দরকার নাই। আমি চেষ্টা করছি বিষয়টা আরও স্পষ্ট করে দেওয়ার জন্য। চলো আমরা মূল পাঠে যাই প্রথমেই। আচ্ছা দেখো, জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দা তিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বার করেছেন। মানে এই রোদ্দা এমন একজন মহান স্থাপত্যবিদ, যিনি মৃত পাথর কেটে কেটে এমন মূর্তি নির্মাণ করতেন, এমন ভাস্কর্য নির্মাণ করতেন, মনে হতো যেন এগুলোর মধ্যে প্রাণ আছে, এতটা মহান তিনি। যেমন মনে করো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ ও জীবন নিয়ে এমনভাবে কাহিনী উপস্থাপন করবে, মনে হবে যেন এটা সত্যিই ঘটেছে। এরকম একজন মহান এই স্থাপত্যবিদ হচ্ছে কে? একজন মহান স্থপতি হচ্ছে রোদ্দা। তিনি জড়প্রস্তর মানে কি? জড় মানে কি? প্রাণ নেই। প্রস্তর মানে হচ্ছে পাথর। জড় যে পাথর, এই পাথরের দেহে কেটে অসংখ্য কি করেছেন? জীবিত প্রায় মানে জীবিতের মতো দেবদানব কেটে বার করেছেন। তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তো দেখেন উনিও কি করেন, যখন একটু হাতের কাছে মাটি পান তখন উনি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে সেটাতে পুতুল বানান। কেন পুতুল বানাবেন তিনি তো চাইলেই পাথর কেটে আরেকটা বিখ্যাত মূর্তি নির্মাণ করতে পারেন। বার্গেস অফ ক্যালে, নরকের দুয়ার, ইভ, অ্যাডাম, চিন্তাবিদ, এরকম মহান মহান ভাস্কর্য তিনি তৈরি করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। সেগুলো বড় বড় স্থাপনার সামনে স্থান পেয়েছে। তো উনি সেটা তৈরি করতে পারতেন। উনি কেন আগুনের টিপে পুতুল তৈরি করবেন? কারণ এটা হচ্ছে খেলা, এটাই হচ্ছে মনের ভিতরকার আনন্দ। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মানসী, চিত্রা, খনিকা, সোনার তরী, এগুলো মহান মহান সব, বলাকা, গীতাঞ্জলি, এগুলো বড় বড় কাব্যগ্রন্থ তিনি লিখেছেন না? তিনি কি বড় বিষয়বস্তু সম্পর্কে জানেন না? জানেন তো। তারপরও তিনি লিখেছেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। কেন তিনি কানা বগির কথা লিখবেন? কানাবগি, এটাই হচ্ছে তার খেলা। অর্থাৎ বিষয় নির্বাচনে তার স্বাধীনতা রয়েছে। তার ইচ্ছে হয়েছে কানাবগির কথা লিখতে, তার ইচ্ছে হয়েছে তিনি কানাবগির কথা লিখেছেন। তার
ইচ্ছা হয়েছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, যদি তার এটা মনে হয় লিখতে তিনি সেটাই লিখবেন। যদি কারো মনে হয় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এটা লিখবেন আপনি। এর মধ্যে কোনো সংস্কারের বাসনা আপনার থাকবে না। তো বড় বড় শিল্পীরা কি করেন, যেটার কোনো প্রয়োজন নেই এরকম বিষয় নিয়েও লীলা খেলা করে থাকেন। যেমন করেছেন বার্খেসেপ ক্যালে, নরকের দুয়ার, চিন্তাবিদ, মহান মহান জীবিত প্রায় দেবদানব কেটে বার করা সেই আমাদের রোদ্দা সেরকম বলেছে যে এরা খেলে থাকেন এরকম। এখন খেলুক, তাতে প্রবলেমটা কি? এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, শুধু রোদ্দা কেন, পৃথিবীর শিল্পে মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন, শিল্পী মাত্রই আছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে তোমাকে বললাম, কাজী নজরুল ইসলাম তো বিদ্রোহী কবিতা লিখেছেন, ব্যাপক সুন্দর কবিতা, চমৎকার সুন্দর কবিতা, কিন্তু কাজী নজরুলের এমন অনেক কবিতা আমি বলতে, এই যে দেখো, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে, জুই শাখে ফুল খুকি ছোটরে, খুলি হাল তুলি পাল এই তরি চললো। তাহলে এটা কি বিদ্রোহী কবিতার কাছে এই কবিতা কি? কিছুই না, কিন্তু কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছেন। তো এটাই হচ্ছে খেলা, অর্থাৎ যা ইচ্ছা যা প্রয়োজন সেটাই তৈরি করব, যেটা আমার ভালো লাগে বলতে সেটাই বলবো। ওইটার স্বতন্ত্র, বিদ্রোহী কবিতার স্বতন্ত্র সৌন্দর্য বিদ্রোহী কবিতার কাছে, আর এই ভোর হলো দোর হলো এই কবিতার স্বতন্ত্র সৌন্দর্য এই কবিতার কাছে। সুতরাং শিল্পীর কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়। পৃথিবীর শিল্পে মাত্রই শিল্পের খেলা খেলে থাকেন যিনি গড়তে পারেন, তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। কথা এইটাই হচ্ছে মূল পয়েন্ট, যে রবীন্দ্রনাথ ঠাকুর মহান মহান সাহিত্য লিখতে পারেন। তিনি বলাকা কাব্যগ্রন্থের মধ্যেও তিনি বলতে পারেন যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, সেই আবার বলে ওই দেখা যায় তাল গাছ, অথবা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। বুঝতে পেরেছো? মানে উনি ওই শিব গড়া মানে কি, মহান কিছু সৃষ্টি করা, বাদর করা মানে কি, ও তো তুচ্ছ কিছু তৈরি করা। তো এই যে তুচ্ছ কিছু গড়েছেন, এতে কি রবীন্দ্রনাথ তুচ্ছ হয়েছেন? আমরা কি তাকে তুচ্ছ মনে করছি? বরং আরও মহান মনে করছি। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমাদের ক্ষেত্রে। আমি যদি ধরো, আমি তো লিখতে পারি না, রবীন্দ্রনাথ যে অনেক মহান সেটা তো তিনি প্রমাণ করেছেন, রোদ্দা যে অনেক মহান সেটা তো তিনি প্রমাণ করেছেন। এখন যে তিনি আঙুলের টিপে পুতুল তৈরি করেন, এটা তার মহত্বের পর্যায়ে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর এত মহান মহান সাহিত্য তৈরি করার পরে এখন যে ওই দেখা যায় তাল গাছ লিখছেন, এটা তার মহত্বের পর্যায়ে চলে গেছেন। কিন্তু ওই দেখা যায় তাল গাছ যদি আমি লিখতাম, তাহলে মানুষ বলছে পারে না, লিখেছে একটা ওই দেখা যায় তাল গাছ। এইখানটাই আমাদের এই প্রাবন্ধিক হাইলাইট করার চেষ্টা করেছেন যে আসলে প্রবলেমটা কোথায়। ওনারা তো লেখেন যা খুশি তাই, তো আমি কেন যা খুশি তাই লিখতে পারবো না? আমাকে যা খুশি তাই লিখতে দেওয়া হচ্ছে না বলেই আমি লিখতে পারছি না। রবীন্দ্রনাথ ঠাকুর কি তার সাহিত্য জীবনের শুরুতে বড় বড় কথা লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনের শুরুতে কি বড় বড় কথা লিখেছিলেন? তো এখন আমাদের প্রবলেমটা হচ্ছে, আমি সাহিত্য জগতে নামছি রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে, আমার ধারণাই হচ্ছে একদিন না একদিন আমি রবীন্দ্রনাথ হয়েই যাব, যার ফলে দেখা যায় রবীন্দ্রনাথের সেই মহান লেখাগুলোর ধারে কাছেও আমি যেতে পারি না। ফলে আমার লেখাগুলো কি হয়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি আগ্রহ হারিয়ে ফেলি, আমি এই জগৎ থেকে বিদায় নেই। সেটাই বলেছে যে ওনারা তো লিখছেন যা খুশি তাই, উনি তো মাটির পুতুল তৈরি করছেন। রবীন্দ্রনাথের মতো পৃথিবীর শিল্পী মাত্রই, যারা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, তারা সবাই এই শিল্পের খেলা খেলছেন। তো আমার ক্ষেত্রে প্রবলেমটা কি? আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। অর্থাৎ রোদ্দা যখন বার্খেসেপ ক্যালে নির্মাণ করতে চান তখন বার্খেসেপ ক্যালে হয়, রোদ্দা যখন মাটির পুতুল নির্মাণ করতে চান তখন মাটির পুতুল হয়। কিন্তু আমাদের সেই দক্ষতা নাই যে আমরা যেটা বানাবো সেটাই হবে। তাই বলে আমি কি বানানো বন্ধ রাখবো? সেই জন্য বলছে সম্ভবত এই কারণে কলা রাজ্যে, মানে শিল্পকলার পরিমণ্ডল, কলা রাজ্যকে সাহিত্যের জগৎ, আমি যদি সহজে বলি সাহিত্যের জগৎ, এই জগতে মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নাই। অর্থাৎ আমি হাবিবুর, আমি চাইলেই পারবো না যে একটা ফালতু জিনিস লিখতে। তবে এই কথা তো ঠিক যে ওই যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, এটা আছে এবং আমরা সাদরে গ্রহণ করছি। কেন? এটা বড় একজন লেখক লিখেছে। কিন্তু ওই কথা যদি আমি হাবিবুর লিখতাম তাহলে বলতে কিছুই হয় নাই, কিছুই পারে না। সেটাই বলছে যে আমাদের সঙ্গে বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে রবীন্দ্রনাথ যখন সোনার তরী কাব্যগ্রন্থ লিখতে চান তখন সেটা সোনার তরী হয়, আবার যখন তিনি শিশুতোষ গ্রন্থ লিখতে চান তখন সেটা শিশুতোষ গ্রন্থ হয়। কিন্তু আমরা যখন একটা লিখি তখন সেইটা উত্তমভাবে প্রকাশ করতে পারি না বলেই যে আমি
লিখতে পারবো না, সাহিত্যে এরকম কোনো মতবাদ থাকা উচিত না। আমার যা খুশি তাই লিখবো, আমার লেখার সৌন্দর্য এইটার নামই হচ্ছে সাহিত্যে খেলা। অর্থাৎ আমি যদি সাহিত্য জগতে খেলাই করতে না পারি তাহলে আমি মহান হব কি করে? তুমি দেখো যে এই যে ফুটবল জগতের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসি, তাকে যদি বল নিয়ে তুমি ছোটোবেলা দুষ্টুমি করতেই না দিতা তাহলে সে কখনো মহান খেলোয়াড় হতে পারতো না। তো আমি যদি নেমেই মেসি হতে চাই তাহলে তো আমার ঠ্যাং ভাঙা ছাড়া উপায় নাই, আছে কি? আমি যদি কলম ধরেই রবীন্দ্রনাথ হতে চাই তাহলে কলম ভেঙে যাওয়াই সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে বলেছে যে আমাদেরও উচিত হচ্ছে যা ইচ্ছা তাই লেখা, এবং সেই স্বাধীনতা আমাদের থাকা উচিত। এবার বলছে স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কিন্তু মর্তবাসীর পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। চমৎকার কথা বলেছে। দেখো এই যে হিন্দু ধর্মের অবতার প্রথা, তো সেখানে এই যে শ্রীকৃষ্ণ আসলেন, রামচন্দ্র আসলেন, পরশুরাম আসলেন, বামন আসলেন, নৃসিংহ আসলেন, ইনি তো স্বর্গের দেবতা বিষ্ণু। তো এনেই যে জন্ম মানব হিসেবে জন্মগ্রহণ করলেন, কেউ কি কোনো আপত্তি করেছে? তার তো ডিমোশন হয়েছে, সে তো দেবতা, সে তো মানব রূপে জন্মগ্রহণ করছে, তার ডিমোশন হয়েছে না, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে? কিন্তু আমি যে মানব, আমি যদি একটু খারাপ কিছু করি তার সমালোচনা হয় ব্যাপক। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর যদি এরকম ছোট দরের কোনো কিছু লেখেন সেটা নিয়ে বরং আরও প্রশংসা হবে, বাহ বাহ বাহ, সাহিত্য জগতে কী লীলা। কিন্তু আমি যদি ওরকম একটা লিখি তাহলে নিন্দা হবে, বলবে কিছুই লিখতে পারে না। সেই জন্য বলছে যারা মহান এবং দেবতা তারা নিচে নামেন, কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি যদি একটু সামান্য নিচে নামি, ভূতলে অবতীর্ণ হই, তাহলে কি হবে? রসাতলে গমন করি। তো উনি তো স্বর্গ থেকে পৃথিবীতে আসছেন, উনি তো সেই বলাকা কাব্যগ্রন্থের কবি, উনি তো ওই দেখা যায় তালগাছ লিখেছেন। তো আমি যদি ওই দেখা যায় তালগাছ লিখি তাতে প্রবলেমটা কী? কিন্তু হবে না, সেটা চলবে না। সেই জন্য বলছে স্বর্গ হতে দেবতারা যদি নিচে নামেন, অর্থাৎ এই মহান লেখকেরা যদি সাধারণ বিষয় নিয়ে লেখেন তাতে কেউ আপত্তি করে না, কিন্তু সাধারণ মানুষ যদি সাধারণ বিষয় নিয়ে লেখে তাতে আপত্তির মাত্রাটা খুব বেশি। এই কারণেই আমরা কি করতে পারি না, সাহিত্য জগতে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি না। এই জন্য বলছে কিন্তু মর্তবাসীর পক্ষে, মর্তবাসী এখানে কারা? আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি সাধারণ জিনিস লেখে তাহলে এটার কোনো মূল্য হয় না। অথচ এই কথা অস্বীকার করবার জো নেই যে যখন এ জগতে 10টা দিক আছে তখন সেই সব দিকে গতায়াত করার প্রবৃত্তি মানুষের পক্ষে স্বাভাবিক। তাহলে এই যে নানা বিষয়বস্তু আছে না, বলো, এখন ধর্ম তো আছে এই জগতে, ধর্ম একটা দিক, 10টা দিক সম্পর্কে তোমরা জানো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ। এই কথা বলেন নাই উনি, বলছে টপিকের তো শেষ নেই, সাহিত্যের বিষয়বস্তুর তো শেষ নেই। যখন এতগুলো বিষয়বস্তু আছে তো যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আমি লিখতে পারি না? আমাকে মার্কসিজম নিয়ে লিখতেই হবে, আমাকে ফেমিনিজম নিয়ে লিখতেই হবে, তা তো না। ন্যাচারালিজম আপনি লেখেন, আমার ইচ্ছা হয়েছে আমি মানব জীবনের বাইরে আমি প্রেম নিয়ে লিখব, আমি প্রেমে কষ্ট পেয়েছি আমি প্রেম নিয়ে লিখব। তো সমস্যা কি? এখন প্রেমে কষ্ট পেয়েছি এটা নিয়ে লিখলে সমাজের উপকার হবে না বলে তাই আমি লিখতে পারবো না? বলছে এরকম কোনো কথা থাকে না। এইটাই হচ্ছে কলা কৈবল্যবাদের মূল মেসেজ, অর্থাৎ যা খুশি তাই লিখবেন। ওনারাও তো যা খুশি তাই করেছেন, ওনাদের নিয়ে তো সমালোচনা হচ্ছে না, কিন্তু আমাদের নিয়ে কেন হচ্ছে? এই সমালোচনাই হচ্ছে আমাদের বেড়ে ওঠার প্রধান অন্তরায়। সুতরাং সাহিত্যিকের এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না, এরকম কোনো অবকাঠামো থাকা উচিত না যে এই অবকাঠামোর মধ্যে তাকে লিখতেই হবে, এর বাইরে লেখা যাবে না। ক্লিয়ার? ওকে। মন উঁচুতে উঠতে চায়, নিচুতে নামতে চায়। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উঁচু উঁচু কথা লিখেছেন, আবার সাধারণ কথাও তো লিখেছেন। কাজী নজরুল অনেক বড় বড় কথা লিখছেন, সাধারণ কথাও তো লিখছেন। রোদ্দা বার্খাসব কালে লিখেছেন, মাটির পুতুলও তো তৈরি করেছেন। সুতরাং মনে যা চায় সেটাই করেন, তাই তো? মন দুঃখ পেতে চায়, দুঃখের কথা লেখেন, মন সুখ পেতে চায়, সুখের কথা লেখেন। তার মানে হচ্ছে নিজের মনের কথাই হচ্ছে সাহিত্য, নিজের মনের আনন্দটুকুই হচ্ছে সাহিত্য। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে সেখানে ঘুরে বেড়াতে চায়। তার মানে হচ্ছে আপনি যদি রিয়ালিটি লেখেন তার মধ্যে আপনার নিজের সৃজনী ক্ষমতা কোথাও কোনো প্রকাশ পাবে না, যা হয়েছে তাই লিখবেন, এটা তো সংবাদপত্রের মতো। সুতরাং এটা উঠবেও না, নামবেও না, ডুববেও না, ভাসবেও না, উড়বেও না, কোনো কিছু হবে না। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম,
কি নীতি, কি কাব্য, সকল রাজ্যেই অহরহ ডানায় ভোট দিয়ে থাকতে পরামর্শ দেয়। শিক্ষার্থীরা, ডানায় ভর দিয়ে থাকাটা মানে কি? ধরো আমি এখন এই ভূমিতে দাঁড়ায় আছি, আমার যদি দুইটা ডানা থাকতো, ডানায় ভর দিয়ে থাকলে আমি কি ভূমির থেকে নিচে থাকবো না উঁচুতে থাকবো? উঁচুতে থাকবো। তার মানে সাধারণ মানুষ, আমার মতো সাধারণ লেখককে সবসময় বড় বড় কথা লিখতে পরামর্শ দেয়। তবে এই কথা সত্য, মহান পুরুষরা, মহান সাহিত্যিকরা তো সবসময় বড় বড় কথা লেখেননি। এখন আমি তো বড় বড় কথা লিখতে পারি না, কিন্তু সমাজ, সাধারণ মানুষ আমাকে কি বলবে? ডানায় ভর দিয়ে থাকার মতো বড় বড় কথা লিখতে বলবে। কেন বলবে? কারণ সমাজ এটাতেই অভ্যস্ত। বড় কথা না বললে আপনার মূল্যায়ন হবে না, বড় কথা না বললে আপনার কথা কেউ শুনবে না। তার মানে আমরা অন্যের নজরে পড়তে চাই। এই জন্য ধরো তুমি যদি একটা রাজনৈতিক বক্তব্য দাও, রাজনৈতিক বক্তব্য 5,000 মানুষের মধ্যে দাঁড়ায় দিবা, তোমার মাথাটা দেখা যাবে না, তো তুমি আকর্ষণ পাবা না। এই জন্য ওনারা একটা মঞ্চ বানায় নেন, মঞ্চের উপরে দাঁড়ায় তখন ওনাকে দেখা যায়, তখন উনি কথাটা বলেন এবং উনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। যিনি উপদেশ দেন, ধরো মসজিদে যিনি নামাজ পড়েন, উনি তো আমাদের মতো সাধারণ, উনি একটু ছোট মঞ্চের উপরে বসেন, তাই তো, মেম্বারের উপরে বসেন। আবার যিনি মন্দিরে, যিনি পুরোহিত উপদেশ দেন, তিনি কি করেন? তিনিও তো বেদিতে বসেন, বেদিতে বসে উপদেশ না দিলে আপনার কথা কিন্তু। এই যে সমাজের সাধারণ ধারণা যে যথোপযুক্ত কোনো কিছু করতে না পারলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। সুতরাং আমরাও কি করি? অন্যের কথা নকল করে হোক, অন্যেরটা চুরি করে হোক, কোনো বই থেকে ধার করে হোক, বড় বড় কথা বলতে চাই। এবং এই বড় বড় কথার ক্ষমতা তো প্রকৃতপক্ষে আমাদের নেই। এটা হতো যদি আমরা আস্তে 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 ছোট ছোট কথা বলতে অভ্যস্ত হতাম, তাহলে হয়তো একদিন বড় কথা বলতে পারতাম। কিন্তু শুরুই করেছি বড় কথা দিয়ে, এই যে নিজের সামর্থ্যের বাইরে কাজ দিয়ে শুরু করেছি, ফলে এই কাজে ব্যর্থতার সম্ভাবনা বেশি এবং ব্যর্থ হইও আমরা। সেই কথাই বলেছে যে সাধারণ লোকে কি কাব্য, কি নীতি, কি ধর্ম সবসময় অহরহ ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেয়। আর কেন? সমাজ এটাতেই অভ্যস্ত। বলছে একটু উঁচুতে না চড়লে আমাদের দর্শক ও শ্রোতৃমণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না। সমাজ এভাবেই হচ্ছে, একটু উঁচুতে যদি আপনি না দাঁড়ান, দর্শকের নয়ন এবং মন আপনি আকর্ষণ করতে পারবেন না, কারণ আপনি মাটির মানুষ, আপনি সাধারণ ধরনের মানুষ, আপনার কথা কে শুনবে? কেউ শুনবে না। এই যে সমাজের একটা ভুল প্রথা, এই ভুল প্রথার প্রভাব সাহিত্য জগতেও চলে গিয়েছে। বলছে বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। সেই জন্য বলছে ওই যে পূজার উপাচার যেখানে দেওয়া হয়, অর্ঘ্য যেখানে দেওয়া হয়, আপনি যদি ওখানে না বসেন, শুধু আমার মতো মাটির মানুষ থাকেন, আপনার উপদেশ কেউ মানবে না। অতএব আপনাকে কি বলতে হবে? বেদিতে বসতে হবে, বড় কথা বলতে হবে। বড় কথা না বললে, বড় মানুষ না হলে আপনার কথা কেউ মানবে না। এই জন্য বলছে রঙ্গমঞ্চে না চললে আপনাদের অভিনয় কেউ দেখেন। আপনি বাড়ির উঠানে অভিনয় করেন, দেখি আপনারটা কে দেখেন, কিন্তু আপনি একটা প্রতিষ্ঠিত রঙ্গমঞ্চে ওঠেন না, দেখা যাবে কি মানুষ ভিড় হয়ে দেখছে। সেই জন্য আমরা কি করি? আমরা ওই রঙ্গমঞ্চের অভিনেতা সেজে থাকতে চাই। আর কাষ্ঠ মঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। এটাই সমাজের প্রতিষ্ঠিত নিয়ম। আপনি বড় কথা বলবেন, আপনি সেজে থাকবেন, আপনি ধর্মের তত্ত্ব কথা বলবেন, আপনি ইতিহাসের জটিল বিষয় নিয়ে আসবেন সাহিত্যের মধ্যে, আপনি কোনো সৌন্দর্যের জগতে থাকবেনই না, রাজনীতি নিয়ে আসবেন, তাহলে মনে করা হবে যে আপনি একজন বড় লেখক। সেই জন্য বলছে, সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকার লোভে, এই যে প্রতিষ্ঠিত হওয়ার লোভ, এই যে নয়ন মন আকর্ষণ করার লোভ, আমরা কি করি? আমরাও অগত্যা 24 ঘন্টা টোঙে চড়ে থাকছে। এই টোঙ অনেক সময় তোমরা দেখেছো, ধরো একটা ধরো এই পুকুরে তুমি মাছ চাষ করেছো, মাছ চড়ে নিতে পারে। এই জন্য কী করো? বাঁশ পুঁতে টুতে একটু উঁচু মাচার মতো বানাবা, সেই মাচার উপরে একটা ঘর নির্মাণ করবা উঁচুতে, যেন ওখান থেকে সব জায়গায় নজর রাখতে পারো, ওয়াচ টাওয়ারের মতো। এটার নাম হচ্ছে টোং। সেই জন্য যেহেতু উঁচুতে না বসলে আমাদের কথা কেউ শোনে না, সেই জন্য আমরা সবসময় এতটা উঁচুতে থাকতে চাই, রবীন্দ্রনাথের মতো উঁচুতে থাকতে চাই, ওই উঁচু থেকে কথা শুরু করতে চাই, নজরুলের মতো মহান হতে চাই, এই উঁচু থেকে কথা শুরু করতে চাই। বুঝতে পেরেছ? সেই জন্য বলছে কিন্তু এই সাধ্য কি আমাদের আছে? সেই ভাষা বিন্যাস ক্ষমতা কি আমার আছে? সেই রসবোধ কি আমার আছে? এই যে সাধ্যের অতিরিক্ত করতে চেয়েছি, এটাই আমার মহাপতনের কারণ। এইটাই বলছে, আমরা অগত্যা 24 ঘন্টা টোঙে ধরে থাকতে চাই, কিন্তু পারি নে। অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে উঠবার চেষ্টাই মহাপতনের কারণ হয়। যেমন মনে করো, মাত্র তুমি গাছে ওঠা শিখছো,
চিকন চিকন গাছে উঠতে পারো, তুমি যদি বৃহৎ মহীরুহর বেয়ে উপরে উঠতে চাও তাহলে পড়ে তোমার হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই কারণেই আমাদের দেশের সাহিত্যিকরা প্রতিষ্ঠিত হতে পারেন না। তারা রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে লেখেন, তারা নজরুলের দিকে তাকিয়ে লেখেন, বিখ্যাত লেখকরা কীভাবে লিখেছেন সেভাবে লেখেন। ভাই আপনি তো শুরু করেছেন মাত্র, আপনি দেখেন না রবীন্দ্রনাথ কীভাবে শুরু করেছিলেন, আপনি দেখেন না জীবনানন্দ কীভাবে শুরু করেছিলেন, তার প্রথম দিকের লেখাগুলো কীরকম, কিন্তু আপনি হাতে পাচ্ছেন তার প্রতিষ্ঠিত সময়ের লেখা। সেই লেখাগুলো দিয়ে যদি আমরা লিখতে চাই, উনি তো সাহিত্যে খেলা করতে করতে আজকে মহারাজা হয়েছেন। আমি তো খেলতে চাই না, আমি শুরুতেই মহারাজা হতে চাই। তাহলে এই যে সাধ্যের বহির্ভূত উচ্চস্থানে ওঠার চেষ্টা, এটাই বস্তুত পক্ষে আমাদের মহাপতনের কারণ হয়েছে। এইসব কথা বলবার অর্থে এই যে কষ্টকর হলে আমাদের পক্ষে অবশ্য মহাপুরুষদের আচরণ পথ অনুসরণ করাই কর্তব্য। তারপরও আমি বলবো যে হ্যাঁ, মহৎ পুরুষদের মতো মহান মহান লেখা যদি আপনি লিখতে চান ঠিক আছে, কিন্তু নিজের ক্ষমতার সক্ষমতার বাইরে থেকে যদি আপনি স্টার্ট করেন তাহলে এটা কখনোই সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? ভালো খেলোয়াড় হয়ে উঠলে আগে প্রথম একটা বল নিয়ে আপনাকে চর্চা করতে হবে, খেলতে হবে খেলতে হবে খেলতে হবে। তাহলে কি হবে? একটা সময় আপনি দক্ষ খেলোয়াড়ে পরিণত হবেন। তেমনি আপনাকে জগতে যখন 10টা দিক আছে, জগতে যখন সহস্র সহস্র বিষয়বস্তু আছে, যে কোনো বিষয় নিয়ে আপনি লেখা শুরু করবেন, তাতে সমাজের দাবি পূরণ হলো কি হলো না, ধর্মীয় সত্যতা প্রকাশ পেল কি পেল না, সমাজ সংস্কার হলো কি হলো না, নীতি প্রচারিত হলো কি হলো না, মহান মহান লেখকদের মতো আপনি এটা চিন্তা করতেই যাবেন না, কারণ আপনি মাত্র খেলা শুরু করেছেন। সুতরাং আপনার কাজ হচ্ছে সাধারণ আপনার মনের বিষয়বস্তু সাধারণ ভাষায় উপস্থাপন করা। এটার নামই হচ্ছে আর্ট ফর আর্ট শেক, অর্থাৎ কলা কৈবল্যবাদ। যা খুশি তাই বলেন, যেভাবে খুশি সেভাবে বলেন। কিন্তু ডাইনে বায়ে ছোটোখাটো গলিগুজুতে খেলার ছলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যা চায় তাই লিখতে পারে, যে কোনো বিষয় লিখলে প্রশংসিত হয়। জর্জ বার্নার্ড শ যা লিখবেন তাই প্রশংসিত হবে। উইলিয়াম শেক্সপিয়ার যা নিয়ে লিখবেন তাই তো আমি যা নিয়ে তাই লিখতে পারবো না কেন? ওনারা তো লিখেছেন, বহু বিষয় নিয়ে লিখেছেন। তাহলে কেন আমাকে শুধু একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর লিখতে হবে? লিখতে হবে না। আপনি রোকেয়া সাখাওয়াত বলে আপনাকে শুধু নারী নিয়েই লিখতে হবে, নারী নিয়েই লিখতে হবে, আপনি নারী নিয়েই লিখবেন, অন্য কিছু নিয়ে লিখতে পারবেন না। এতে কি হয়? ফরমায়েশি লেখা তৈরি হয়, শিল্পীর স্বাধীনতা বিঘ্নিত হয়। এটা বক্তব্য স্পষ্ট হয়, কিন্তু শিল্পের যে নিজস্ব একটা সৌন্দর্য আছে সেটা কখনো স্পষ্ট হয় না। যেমন ধরুন আপনার ঘরে একটা জানালা আছে, এই জানালা দিয়ে যদি আপনি সবসময় বাইরের দিকে তাকান তাহলে সবসময় বাইরের বিষয়বস্তু গুরুত্ব পায়, কিন্তু জানালার যে স্বতন্ত্র একটা ফ্রেম আছে, জানালার যে নিজস্ব একটা সৌন্দর্য আছে, সেটা ফুটিয়ে তোলাই আপনার মূল কাজ। সাহিত্যের হচ্ছে সেটা, যে সাহিত্যের মধ্যে আপনি মানব জীবন দেখবেন না, সাহিত্যের মধ্যে আপনি সাহিত্যের বডি দেখেন, সাহিত্যের স্ট্রাকচার দেখেন, সাহিত্যের শব্দ ব্যবহার দেখেন, সেখানে প্রতীকগুলো ব্যবহার কিভাবে হয়েছে, সেখানে রূপকগুলো কত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, আপনি সেখানে ম্যাটাফোরগুলো কিভাবে দিয়েছেন। এটাই হলো সাহিত্যের স্বতন্ত্র সৌন্দর্য। তার মধ্যে সমাজ সংস্কারের কোনো অভিপ্রায় থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, ব্যক্তিগত লাভ লাভের কোনো প্রয়োজনীয়তা নেই। এবার বলেছে গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে গেলেই সে শুধু মনে প্রখর ও গভীর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত না। দিস ইজ আর্ট ফর আর্ট শেক। বুঝতে পেরেছেন? যে আপনি গান গাইবেন তাই যে আপনার সোনু নিগমের মতো সুর থাকতে হবে, আপনার শ্রেয়া ঘোষালের মতো টান দিতে হবে না, কোনো প্রয়োজনীয়তা নেই। আমার ইচ্ছে হয়, আমার যদি গোসল করার সময় দরজা বন্ধ করার পর মনের মধ্যে গান আসে, আমি বাথরুমে বসে বাথরুম সিঙ্গারের মতো গান গাইতে শুরু করবো, নো প্রবলেম। আপনার ভালো লাগে না আপনি শুনবেন না, আমার ভালো লাগে আমি গাইবো। বলছে এই ফ্রিডম আপনার থাকা উচিত। এবার বলেছে কি যে কবিতা লিখতে গেলেই মনে শুধু গভীর ও প্রখর প্রখর ভাব লিখতে হবে, সমাজ সম্পর্কে গভীর তত্ত্ব কথা বলতে হবে, রূপক ও উপমা হিসাবে কুরুক্ষেত্রের যুদ্ধকে টেনে আনতে হবে, কিংবা আর কত দেখবো খাণ্ডব দাহন, ওই রকম শামসুর রহমানের মতো বড় বড় কথা লিখতে হবে, নো, প্রয়োজন নাই। আমি সোজা কথা বলবো, তোমার জন্য আর কতকাল অপেক্ষা করব, তোমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখের পানি সব ঝরে গেল। তো হয় নাই কথা? হবে না? হবে তো। আমার এইভাবে বলতে ইচ্ছে করেছে, আমি এইভাবে বলবো। আপনার মতো মহান করে আমাকে বলতে হবে না, কোনো দরকার নেই। সেই জন্য এইভাবে বলতে বলতেই তো আমি একদিন আপনার মতো হব। আপনিও তো শুরুতে এভাবেই বলেছিলেন, সেই জন্য বলছে গান করতে গেলে যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে, একদম সরগম সপ্তমে সরগম শিখতে হবে,
কোনো প্রয়োজনীয়তা নেই। কবিতা লিখতে গেলেই মনে প্রখর ও গভীর ভাব থাকতে হবে, গভীর তত্ত্ব কথা থাকতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তি নেই, অধিকারও ছোট বড় সকলের সমান আছে। যে আপনি রবীন্দ্রনাথ হয়েছেন বলেই যা খুশি তাই লিখবেন, আর আমি ছোট বলে আমি পড়বো না, উনি বলেছেন না আমারও অধিকার আছে, সেই জন্য বলছে অধিকারও ছোট বড় সকলের সমান আছে। অর্থাৎ আমার যেমন প্রবৃত্তি আছে প্রেমের কথা বলার, আমি প্রেমের কথা বলবো। প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে অভ্যাস, ইচ্ছা। এটা আপনার যেমন আছে, আপনি যেমন মহান মহান কাব্যগ্রন্থের পাশাপাশি, মহান মহান নাটক লেখার পাশাপাশি, সুন্দর সুন্দর গল্প লেখার পাশাপাশি এই ছোট ছোট কবিতাগুলো লিখেছেন, সেই প্রবৃত্তি তো আমারও আছে। তো আপনি বলতে পারবেন আপনি মহান লেখক, আমি কেন পারবো না? আমিও বলবো সেটা। এটাই আর্ট ফর আর্ট শেখ। এমনকি এই কথা বললেও অত্যুক্তি হয় না যে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই। ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ হিন্দু চতুর্বর্ণ আছে। হ্যাঁ, হিন্দু চতুর্বর্ণ সম্পর্কে আমি যদি একটু বলি, তোমাকে একটু ভাঙায় দিই। সবাইকে সৃষ্টি করেছেন ভগবান ব্রহ্মা। তো যারা ভগবান ব্রহ্মার মুখ থেকে হয়েছে, মুখ, তারা হচ্ছে ব্রাহ্মণ। ওকে। 2, যারা তার বাহু থেকে হয়েছে তারা হচ্ছে ক্ষত্রিয়। 3, যারা তার উরু থেকে হয়েছে বা পা থেকে হয়েছে তারা হচ্ছে বৈশ্য। 4, যারা তার পদতল অথবা পায়ের পাতা থেকে হয়েছে, ধরো আমি বললাম পায়ের পাতা, তারা হচ্ছে নমশূদ্র। তো এখন তুমি বলো মুখ থেকে যে হয়েছে সে হলো ব্রাহ্মণ, ধরো রবীন্দ্রনাথের মতো মহান লেখক এই হিসেবে ব্যবহৃত। আর নমশূদ্র মানে হচ্ছে একেবারে পায়ের পাতা থেকে জন্ম, একেবারে নিকৃষ্ট, ধরো আমার মতো। এখন বলছে যে এই খেলার ময়দানে এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কারণ খেলার কোনো উদ্দেশ্য নাই। তুমি যে এখন বার্সেলোনার খেলা দেখো, তুমি যে এখন রিয়াল মাদ্রিদের খেলা দেখো, অথবা ইন্টার মিয়ামির খেলা দেখো, যখন প্রমথ চৌধুরী এটা লিখছেন তখন তার আমলে কিন্তু খেলা শুধু আনন্দের জন্য হতো, শুধু আনন্দের জন্য। সেই জন্য তিনি বলছেন সাহিত্যে খেলা শুধু আনন্দের জন্য লেখেন, সমাজের দিকে তাকিয়েন না। কোনো ব্যক্তি মহান হয়েছে সেই মহানের দিকে তাকিয়েন না, আপনি শুধু আনন্দের জন্য লেখেন, নিজের কথাটুকু নিজের ভাষায় প্রকাশ করেন। এই জন্য বলছে যে খেলার ময়দানে মহান আর তুচ্ছ এর মধ্যে কোনো পার্থক্য নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলে খেলায় যোগ দেবার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি তাহলে নির্বিবাদে সে জগতে রার দলে মিশে যাব। এটাই তিনি বলছেন যে আপনি ভাই যা মনে আসে সেটা বলেন না আগে। আপনাকে কি ওইক্ষণ বলতে হবে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাই ভরসা, এবং এর মধ্য দিয়ে জীবন দর্শন ফুটিয়ে তুলতে হবে? না, আপনি বলেন যে এই যে দেখিতেছি গরু খাইতেছে বাঁশ, এই বাঁশ ঝাড়ে দেখিতেছি বাঁশ, আপনি বলা শুরু করেন না এগুলা। আমি হলো তো এরকম বলা শুরু করব, এরকম বলে তারপর না আমি একদিন বলবো গগনে গরজে মেঘ ঘন বরষা। প্রথমেই যদি আপনি বিদ্রোহী কবিতার দিকে তাকিয়ে তার পুরাণ আশ্রিত, ইতিহাস আশ্রিত, ভূগোল আশ্রিত শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে এটাই বলছেন নিজের সাধ্যের অতিরিক্ত উচ্চস্থানে ওঠার যে প্রচেষ্টা, সেটাই সাহিত্যিক হিসেবে আমাদের মহাপতনের একমাত্র কারণ। আর যে তত্ত্ব কথা প্রয়োজন নাই, সাহিত্যের যেটা দায়িত্ব না, সেটা করতে যাওয়া ফলেও অনেকে পতিত হয়েছেন। এই জন্য বলছে আমরা যদি একবার সাহস করে খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, নির্বিবাদে একদিন রাজা মহারাজা হয়ে যাবো। সেই জন্য বলছে রার দলে মিশে যাব। কোনরূপ উচ্চাসা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। অর্থাৎ যদি অনেক মহান হতে আপনি প্রবেশ করেন, তোমাদের যদি মনে আছে বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যশ লাভের চেষ্টা করিবেন না, লেখার সৌন্দর্যের দিকে নজর দিন, লেখা সুন্দর হলে যশ এমনি আসিবে। সেটাই বলেছে। আপনি যদি কোনো উচ্চাসা নিয়ে কোনো বিখ্যাত হওয়ার জন্য, মহারাজা হওয়ার জন্য সাহিত্য জগতে এসে থাকেন, তাহলে আপনি নিম্ন শ্রেণীতে পড়ে যাবেন। তার থেকে বরং হচ্ছে আপনি মনের আনন্দে আসেন, আনন্দ করতে থাকেন, আনন্দ করতে করতে সাহিত্য জগতের একদিন মহারাজা হয়ে যাবেন। অর্থাৎ কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু নাই আপনার, কোনো সুনির্দিষ্ট তত্ত্ব মতবাদ ও দর্শন নাই, কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করার প্রয়োজনীয়তা নাই। আপনার কাছেই রয়েছে আপনার সৌন্দর্য ও স্বতন্ত্র শৈলী। এই স্বতন্ত্র শৈলীতে স্থির হন এবং এভাবে কাজ করে যান, একদিন রাজা মহারাজা হয়ে যাবেন।
এখন ব্যাপার হচ্ছে যে, তো আপনি ভাবতে পারেন যে এইরকম যদি লিখতে থাকি আর মানুষ যদি এটা পছন্দ না করে তাহলে লিখে লাভ কি? আমরা তো আসলে মানুষের কাছে প্রশংসা চাই। রবীন্দ্রনাথ যেমন চান, নজরুল যেমন চান, আপনি প্রমথ চৌধুরী যেমন চান, তেমনি আমরাও তো প্রশংসা চাই, তাই না? এই তো। তাহলে বলছে লেখকেরাও অবশ্য 10-এর কাছে হাততালি প্রত্যাশা রাখেন। হ্যাঁ, রাখবেনই তো। তিনি তো সমাজ নিয়ে লেখেন, তিনি তো সমাজের মানুষের দুঃখটুকু টানেন। নিজের কথাটা তিনি এমনভাবে বলেন যা হাজার লোকের মর্মের মধ্যে প্রবেশ করে। সেই জন্য বলছে তিনি তো সমাজের সাথে রিলেটেড, তিনি তো বিশ্ব মনের সাথে রিলেটেড। সুতরাং বিশ্ব মনের কাছে তার সৌন্দর্য কেমন ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে, সেটাতে তিনি যদি বাহবা পান তিনি খুশি হতে পারেন, যদি তিনি তাচ্ছিল্য পান তাহলে তিনি মনক্ষুণ্ণ হতে পারেন। কারণ তার কাজটাই সমাজ নিয়ে, তার কাজটাই মানুষ নিয়ে। কিন্তু আমাদের মতো যারা স্বার্থপর, যারা শুধু ব্যক্তিকে নিয়ে কিংবা পরিবারকে নিয়ে কাজ করি, আমাদের মধ্যে কিন্তু এই প্রবণতা নাই। সেই জন্য বলছে বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, কারণ তারাই হচ্ছেন সমাজের সাথে সম্পর্কিত। সমাজকে নিয়ে লেখেন, সমাজের দুঃখগুলোকে নিজের করে উপস্থাপন করেন, যেমন করে খুশি তেমন করে উপস্থাপন করেন, সেটা হাজার লোকের মর্মের ভিতর দিয়ে প্রবেশ করে। সেই জন্য বলছে বাদ বাকি সকলে কেবল পারিবারিক। আমরা যারা আছি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা পারিবারিক, আমরা পরিবারের স্বার্থ ছাড়া, নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝি না। কিন্তু কবি সাহিত্যিকরা, মহানরা কখনোই এটা চিন্তা করেন নাই। সেই জন্য বলছেন সবাই হাততালি প্রশংসা করে, সবাই চায় মানব সমাজে তার নামটা প্রতিষ্ঠিত থাকুক। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি তোমাদের মনে থাকে, 19-এ যে প্রাণ কবিতা পড়েছ, যে তিনি মানবের মাঝে বা মানবের মাঝে বেঁচে থাকতে চান। কিভাবে থাকতে চান? তার সাহিত্যকর্মের মাধ্যমে বেঁচে থাকতে চান। তিনি যদি না পারতেন তাহলে তিনি কিন্তু মনক্ষুণ্ণ হতেন, কারণ তিনি সমাজ নিয়ে কাজ করেছেন, তিনি সৌন্দর্য নিয়ে কাজ করেছেন। সেই সৌন্দর্য অন্যের মনে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, কতটা স্থায়ী হয়, এটা দেখার প্রবণতা কিন্তু প্রতিটা মানুষের রয়েছে। সেই জন্য বলছে যারা স্বার্থপর, যারা পারিবারিক জীব, তারা মানুষের প্রতিক্রিয়ায় তেমনটা প্রভাবিত হয় না। কিন্তু কবি সাহিত্যিক যেহেতু সামাজিক জীব, সমাজের সাথে তাদের অন্তরঙ্গ সম্পর্ক, বিশ্ব মানবের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক, সেই কারণে তিনি কিন্তু এই সব ব্যাপারে কি হবেন? প্রভাবিত হবেন। বিশ্ব মানবের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমত্তিক কর্ম। অর্থাৎ বিশ্ব মানুষের মনের মধ্যে প্রবেশ করা, নিজের দুঃখটুকু অন্যের মনের মধ্যে দিয়ে দেওয়া, নিজের গোপন কথাটুকু এমনভাবে বলা যা হাজার লোকের মরমের মধ্যে প্রবেশ করে। সেই জন্য বলছে বিশ্ব মানবের সাথে সম্বন্ধ পাতানোই তার নিত্য নৈমত্তিক কর্ম। এমনকি কবির আপন মনের গোপন কথাটি গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি রূপেই। স্বগতোক্তি মানে হচ্ছে নিজে নিজে কথা বলা, নিজে নিজে কথা বলা, যা অন্য শুনতে পায় না, রাইট? নিজে নিজে কথা বলা কোথায়? গীতি কবিতাতে। বলছে যারা গীতি কবি আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতি কবিতার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সাহিত্যের রূপ ও রীতির মধ্যে। বলছে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটতা মাত্র যাহার উদ্দেশ্য তাহাই হচ্ছে গীতি কবিতা। অর্থাৎ তোমার মনের মধ্যে যে ভাব জেগেছে, সেটা হতে পারে বিরহের, সেটা হতে পারে প্রেমের, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে কোনো সুখানুভূতি, এইটা যথোপযুক্তভাবে প্রকাশ করাই হচ্ছে গীতি কবিতা, তোমার মনের কথা। সেই জন্য বলছে নিজের মনের কথা যা অন্য কেউ জানে না, সেই স্বগতোক্তি গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি রূপে উচ্চারিত হয়। অর্থাৎ নাটকের মঞ্চে যেরকম কাহিনী দেখানো হয়, ওই রকম কাহিনীর মতো উপস্থাপিত হয়। তাতে কি হয়? যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে। অর্থাৎ নিজের দুঃখ, নিজের যন্ত্রণা, নিজের প্রেম, নিজের ভালোবাসা, নিজের সৌন্দর্যবোধ যেন হাজার লোকের কাছে পৌঁছে যায়। সেজন্যই কি হচ্ছে? সেই জন্যই বলছে যে এই নিজের মনের কথাটুকু তারা এমন সুন্দর করে রঙ্গভূমির সেই স্বগতোক্তি স্বরূপে এমনভাবে উচ্চারণ করেন যেন হাজার লোকের মরমের মধ্য দিয়ে তা প্রবাস হয়। এর মধ্যে সমাজের কোনো কিছু শিক্ষা নাই, এখানে শিক্ষার কোনো কিছু নাই, এখানে ধর্মের কোনো কিছু নাই, এখানে নৈতিকতার কোনো কিছু নাই, এর বালাই নাই, শুধু নিজের মনের গোপন কথাটি তিনি বলবেন। কিন্তু উচ্চমঞ্চে আরোহণ করে উচ্চই স্বরে উচ্চ বাক্য না করলে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নেই যে আপনাকে উচ্চ মঞ্চে উঠতে হবে, সাউন্ড করে কথা বলতে হবে উচ্চই স্বরে। এই উচ্চই স্বরের শব্দটা মানে হচ্ছে সাউন্ড করে কথা বলে। এবং এই উচ্চস্বরে বাংলা দ্বিতীয় পত্রের বানান কারেকশন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই উচ্চস্বরে শব্দটা 4-5 বার অলরেডি বোর্ডে এসেছে। তোমরা উচ্চস্বরে
এটা পড়তে পারো। উচ্চ বাক্য করা মানে কি? উচ্চ স্বরে কথা বলা। উচ্চ স্বরে যদি তুমি বড় বড় উচ্চ বাক্য না করো তাহলে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করতে পারবা না, এমন কোনো কথা নাই। বলছে আমার কাছে এক্সাম্পল আছে, আমি তোমাকে এক্সাম্পল দেখাইতে পারি যে তুমি অনেক মহৎ কাজ না করেও মানুষের কাছে বেশি প্রিয় হইতে পারো। আবার অনেকে আছে অনেক মহৎ কাজ করে মানুষের কাছে প্রিয় হয়নি, আমি তোমাকে এক্সাম্পল দেখাইতে পারো। ধরো লিওনেল মেসি যে এত ফুটবল খেলে, তো পৃথিবীর কি উপকার করেছে উনি? কোন উদ্ধার করেছে? কি উদ্ধার করেছে? ব্যক্তিগত অর্জন ছাড়া ওনার আর কি আছে? তবে তিনি আমাকে আনন্দ দিয়েছেন। দেখছো যে তিনি অনেক মহান কিছু না করে তিনি জনপ্রিয় হয়েছেন। আবার অনেকে আছে অনেক মহান কিছু করেছেন কিন্তু তেমন কিছুই হতে পারেননি। আমি এরকম অনেকের নাম বলতে পারি। তুমি কি জানো করোনার টিকা কে আবিষ্কার করেছে? তুমি কি জানো এই বছর ফিজিক্সের নোবেল প্রাইজ কে পেয়েছে? সে কি মেসির থেকে খারাপ কাজ করেছে? তুমি তাকে জানো? অনেক মহান কাজ করেছে, তুমি চেনো না তাকে। সেই জন্য বলছে আপনি মহান কথা বলবেন, উচ্চ মঞ্চে উঠবেন, উচ্চ মঞ্চে উঠে বড় বড় কথা বললেই আপনি জনপ্রিয় হবেন। আপনি যদি জনপ্রিয় হতে চান তাহলে আপনার মনের কথা সাধারণভাবে বলে যে আপনি জনপ্রিয় হতে পারেন, তার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ দিবে? দেখো, সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করা বিশেষ করে তাদের কপালই করে। যে সাহিত্য জগতে আপনি খেলা করেন, আপনার যদি সাহস থাকে যে আমার মনের কথা আমি বলবো, সেটা সঠিক রীতি পদ্ধতি অনুযায়ী হয়েছে কি হয়নি এটা আমার দেখার দরকার না। আমি আমার মনের কথা বলবো, আমি যেটাকে মনে করি, যেটাতে আমি আনন্দ পাবো, সেটাই আমি প্রচার করব। এই সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি করেছেন নিজের লীলার জন্য, আমাকে খুশি করার জন্য না। অতএব আমি সাহিত্যিক, আমার মধ্যেও সৃজনী ক্ষমতা আছে, আমিও আমার কথাটুকু বলবো, তাতে কারো ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো। তার মধ্যে নীতি থাকার দরকার নাই, তার মধ্যে সমাজ সংস্কার থাকার দরকার নাই, তার মধ্যে শিক্ষা থাকার দরকার নাই, সেটা গভীরভাবে মানব ঘনিষ্ঠ হওয়ারও দরকার নাই। আমার পার্সোনাল কথাগুলো আমি বলতে পারি, কোনো সমস্যা হবে না। এবার বলছে মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জনসমাজে নিত্য পাই। এই বলছে যে আমি আপনাকে এখন এক্সাম্পল দিচ্ছি যে যদি আপনি সাহিত্যে খেলা করেন আপনি বিখ্যাত হবেন, যদি সাহিত্যে আপনি মহান কথা বলেন আপনি বিখ্যাত হবেন না। এরকম একাধিক এক্সাম্পল সেট করেছেন। চলো ফার্স্ট এক্সাম্পলে যাই। বলছে টাউন হলে বক্তৃতা শুনতে কজন যায়? যে দেখেন আপনি টাউন হলে, কলকাতার টাউন হলে যে বক্তৃতাগুলো হয়, এই বক্তৃতাগুলো অত্যন্ত মহৎ। রাজনীতি সম্পর্কে হয়, ব্রিটিশ শাসনের দোষ ত্রুটি সম্পর্কে হয়, দেশের স্বাধীনতার উপায় সম্পর্কে যায় দেখেন টাউন হল খালি, কোনো লোকজন নাই। কিন্তু গড়ের মাঠে ফুটবল খেলা দেখতে কজন যায়? আপনি দেখেন গড়ের মাঠে এই যে লোকজন শুধু বল নিয়ে দৌড়ায়, একটা জালের মধ্যে বল প্রবেশ করায়, তাতে জাতির কোনো লাভ আছে? কিন্তু আপনি দেখেন গড়ের মাঠের চারদিকে মানুষ ভিড় হয়ে সেটা দেখছে। অতএব আপনি সাহিত্যে মহান কথা বলবেন, আপনি জনপ্রিয় হবেন, আর সাধারণ কথা বললে জনপ্রিয় হতে পারবেন না। তাহলে গড়ের মাঠে যে দৌড়াদৌড়ি করছে মানুষ একটা বল নিয়ে, সেটা মানুষ দাঁড়ায় দেখে কেন? টাউন হলের মহৎ যে বক্তৃতা, সেই বক্তৃতার মধ্যে লোক নাই কেন? সুতরাং সাহিত্যের প্রিয়তার মানদণ্ড এই নয় যে আপনি মহান মহান কথা বললেই আপনি সাহিত্যে জনপ্রিয় হয়ে যাবেন। অথচ এ কথাও সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, আর গড়ের মাঠে খেলোয়াড়দের ছোটাছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য ও উদ্দেশ্যবিহীন। অতএব উদ্দেশ্যবিহীন মানে কি? আপনি কোনো ওই টাউন হলে দৌড়াদৌড়ি করলে কোনো সমাজের বিপদ আপদ দূর হবে? সমাজে কোনো ধর্ম প্রচারিত হবে? সমাজের মানুষের মধ্যে নীতি ফিরে আসবে? কই দেখেন কতটা জনপ্রিয়। টাউন হলে যান আপনি, ওখানে বক্তব্য শোনেন, অনেক কিছু সংস্কার হবে, কই কেউ শোনে না। সুতরাং আপনি নীতি কথা না বলেও, ধর্মের কথা না বলেও, সত্য প্রচার না করেও আপনি সাহিত্য জনপ্রিয় করতে পারেন। সেটা প্রমাণ রয়েছে যে টাউন হলে অতি মহৎ বক্তব্য হয় কিন্তু কেউ শুনতে যায় না। গড়ের মাঠে ছোটাছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া উদ্দেশ্যহীন, কিন্তু সেখানে মানুষের অভাব নাই। আসল কথা এই যে মানুষের দেহ মনে সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। অতএব দিস ইজ আর্ট ফর আর্ট শেক। উদ্দেশ্যহীন হতে হবে, কারণ এটাই স্বতন্ত্র সৌন্দর্য। গড়ের মাঠে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করবে, এটারই একটা স্বতন্ত্র সৌন্দর্য আছে। এটা দিয়ে সমাজ চেঞ্জ করার দরকার নেই। বুঝতে পেরেছ? মানুষের যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অন্য কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। অতএব আপনিও করবেন সাহিত্যে খেলা, আনন্দ ব্যতীত অন্য কোনো ফলের আশা করবেন না। ব্যক্তিগত লাভ অলাভ, সমাজের লাভ অলাভ, কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখবেন না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। আপনি যদি সাহিত্যের মাধ্যমে কিছু পেতে চান তাহলে আপনি জুয়া খেলায় মেতেছেন। আনন্দ খেলা আর জুয়া খেলার মধ্যে আসমান আর জমিন পার্থক্য। জুয়া খেলা অপরাধ আর খেলা বৈধ। অতএব আপনি খেলা না করে যদি জুয়া খেলা বলেন, অর্থাৎ সাহিত্যের মধ্যে যদি আপনি কিছু পেতে চান,
কোনো কিছু উদ্দেশ্য থাকে, তাহলে এই উদ্দেশ্যপূর্ণ লেখাকে তিনি জুয়া খেলার সঙ্গে তুলনা করেছেন। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থগত নয়, সে কারণে তা নিজস্ব হতে পারে না। এই আনন্দে সকলের অধিকার সমান। অতএব খেলা, সাহিত্যে খেলায় সকলের সমান অধিকার আছে, কারণ সাহিত্যের কোনো উদ্দেশ্য নাই। কলা কৈবল্যবাদী দর্শনে সাহিত্যের কোনো উদ্দেশ্য নাই, সুতরাং সেখানে সবার অধিকারই সমান। অতএব কোনোভাবেই আমাদের এটা ভাবলে চলবে না যে আমরা মহৎ পুরুষদের মতো মহান মহান কথা বলেই সাহিত্য রচনা শুরু করতে হবে। তাতে কি করতে হবে? এই সাধ্য বহির্ভূত কাজ করার জন্য নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। যা খুশি তাই বলবো, যেভাবে খুশি সেভাবে, খেলোয়াড়রা যেরকম যেভাবে খুশি সেভাবে ছোটে, যেমন খুশি তেমন করে খেলে, সেটারই যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আমাদের মনের কথাটিও আমরা আমাদের মনের মতো করে বলবো। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার আমাদের, যা খুশি তাই লেখার অধিকার আছে। শুধু মহানরাই খেলা করতে পারবেন, যা খুশি তাই লিখতে পারবেন। তারা যদি প্রেমিকার রূপ বর্ণনা করতে চান, অমনি প্রেমিকার রূপ বর্ণনা করতে শুরু করবেন। আবার যদি গীতার শ্লোক বর্ণনা করতে শুরু চান, অমনি করতে। আমরা তো পারবো না। তাহলে আমি তো শুধু প্রেমিকার রূপ বর্ণনা জানি, গীতার শ্লোক জানি না, তাই বলে কি আমি প্রেমিকার রূপ বর্ণনা করতে পারবো না? উনি তো বর্ণনা করেছেন। সুতরাং সেটাই বলেছে যে সুতরাং সাহিত্যে খেলা করার অধিকার যে আমাদের আছে। শুধু তাই নয়, স্বার্থ ও পরার্থ এই দুইয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। অর্থাৎ যারা সমাজ সংস্কারের জন্য লেখেন তারা পরের অর্থে লেখেন, আর যে নিজের আনন্দের জন্য লেখেন সে নিজের স্বার্থে লেখেন। সেটাই বলছে সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি করেছেন এই জগতের কল্যাণের জন্য, তার লীলার জন্য, তার আনন্দের জন্য। আমিও লিখব আমার আনন্দের জন্য, কারণ আমার ভালো লাগে। যে লেখক সাহিত্যের ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন এবং কোনরূপ স্বার্থ উদ্ধারে লেখকই ধারণ করেন, তিনি গীতের মর্ম বোঝেন না, গীতার ধর্ম বোঝেন না। খুব ইম্পর্টেন্ট কথা বলছে। ধরুন ফলের চাষ করলে কি হবে? আমি ফলের চাষ করেছি, তাহলে আমি কি করব? এই ফল তুলবো, আর এই ফলের যেহেতু বাজারে ডিমান্ড রয়েছে, আমি বাজারে বিক্রি করব আর নগদ পয়সা আয় করব। সেটাই বলছে। এরকম যদি কোনো তার মানে আপনি উদ্দেশ্য নিয়ে চাষ করেছেন, আপনি ফল খেতে চান, অথবা আপনি ফল আপনার লাভের একটি মাধ্যম। অতএব সাহিত্যে যদি আপনি লাভ করতে চান, সেই লাভ হতে পারে সমাজের, সেই লাভ হতে পারে কোনো ব্যক্তিগত, হতে পারে আপনার উপার্জন, হতে পারে আপনার সমাজ সংস্কার, হতে পারে আপনার ধর্মপ্রচার, হ্যাঁ, হতে পারে আপনার কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শ প্রচার। যেমন মার্ক্সবাদীরা অনেক সময় মার্ক্সবাদী দর্শন সাহিত্যের মধ্যে প্রচার করছেন প্রচুর পরিমাণে। তোমার মার্ক্সবাদী লেখক তো তোমার বইয়ের মধ্যেই আছে। সেই জন্য বলছে যে যদি তিনি কিছুই বোঝেন না, বলছে যে যিনি এই লাভের জন্য লেখেন তিনি গীতার ধর্মের গুরুত্বও বোঝেন না, আর গীত বা সঙ্গীতের আনন্দও বোঝেন না। তিনি আসলে স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেন না। সেই জন্য বলছে, কেননা খেলা হচ্ছে জীবজগতের একমাত্র নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে হচ্ছে উদ্দেশ্যহীন, এটার কোনো উদ্দেশ্য নাই। খেলার কোনো উদ্দেশ্য নেই, আনন্দ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। সেই জন্য বলছে অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়, সুতরাং সিদ্ধি অর্জনের, পরিপক্কতা অর্জনের, সান্নিধ্য অর্জনের একমাত্র উপায় হচ্ছে নিষ্কাম কর্ম, যার পিছনে কোনো উদ্দেশ্য নাই। এই জন্য বলছে যে সাহিত্যেরও কোনো উদ্দেশ্য থাকবে না যদি আপনি এখানে মোক্ষ লাভ করতে চান। স্বয়ং ভগবান বলেছেন, যদিচ তার কোনোই অভাব নেই তবু তিনি এই বিশ্ব সৃজন করেছেন। অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। কেন সৃষ্টি? তোমার জন্য সৃষ্টি করেছেন, তোমার ভালো লাগবে সেজন্য সৃষ্টি করেছেন। জগতের মানুষ কি পছন্দ করে কি পছন্দ করে না সেজন্য সৃষ্টি করেছেন। মশা তোমার ভালো লাগে, তোমরা যে রাতের বেলা কামড়ায়, কিন্তু তার ভালো লাগছে তাই তিনি সৃষ্টি করেছেন। সাপ তোমার ভালো লাগে, তোমার মতামত নিয়ে তিনি সাপ সৃষ্টি করবেন। তাহলে তুমি সমাজ কি চায় কি চায় না এটি মতামত নিয়ে তুমি সাহিত্য সৃষ্টি করতে যাও কেন? সমাজের চাহিদা কেন বিচার করো? কেন নৈতিকতার প্রশ্ন আসে সাহিত্যের ক্ষেত্রে? তুমি স্বাধীন। সেই জন্য বলছে যদিও সৃষ্টিকর্তার কোনো কিছুরই অভাব নাই তবু তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, কারণ সৃষ্টি তার লীলা মাত্র। এই লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। অবশ্যই তিনি এই বিশ্ব সৃজন করেছেন লীলা মাত্র। কবির সৃষ্টি ওই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সুতরাং তুমিও কিন্তু একজন সৃষ্টিশীল মানুষ। সৃষ্টিকর্তাই তো তোমার জন্য আদর্শ রেখেছেন যে কারো মতামত নিয়ে তিনি জগৎ সৃষ্টি করেননি। তোমার ক্ষেত্রেও কারো মতামত নিয়ে জগৎ সৃষ্টি করার দরকার নাই। সে যে সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নেই, সে সৃষ্টির অন্তরাত্মার স্ফূর্তি আর তার ফল আনন্দ। এটাই আর্ট ফর আর্ট শেখ, এটাই কলা কৈবল্যবাদী দর্শন। যে সৃষ্টির মূলে কোনো উদ্দেশ্য নাই তার একমাত্র প্রাপ্তি হচ্ছে আনন্দ। আর এই আনন্দের জন্যই সৃষ্টি হবে সাহিত্য। এবং এই আনন্দ করতে করতে একদিন আমরা কি হব? মহান সাহিত্যিক হিসেবে পরিচিত হব। কিন্তু আমরা মহান সাহিত্যিক হওয়ার জন্য আসবো না, আমরা শুধু আনন্দ করতে আসবো। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। সুতরাং ধর্মীয় দর্শনে
এই জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ, আর এই লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। আমরা আমাদের বিনাশের মধ্য দিয়ে পরমাত্মার সাথে মুক্ত হব। সুতরাং আমাদের শিক্ষার মূল বিষয়বস্তু রয়েছে সৃষ্টিকর্তা কেন জগৎ সৃষ্টি করেছেন। আমাদের সৃজনশীলতার মূল পয়েন্ট ওখানে নিহিত আছে। সেই জন্য বলছে যে অন্তরাত্মার মূল স্ফূর্তি আর তার ফল হবে আনন্দ, আর কি সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। এটাই তো একটু আগে বললাম যে জীবাত্মাকেই পরমাত্মার অংশ, আর আমরা মৃত্যুর মধ্য দিয়ে সেই পরমাত্মার সাথে মিলিত হব। সুতরাং পরমাত্মার যা উদ্দেশ্য, আমাদেরও তাই উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। সুতরাং আনন্দ দিতে পারো তুমি। আনন্দ কিসে হয়? এই যে গড়ের মাঠে ছোটাছুটি নিরর্থক, সেই কারণে সেখান থেকে আনন্দ পেয়েছে। তো সুতরাং এই আনন্দ এভাবে হয়। আর বলছে মনোরঞ্জন কিভাবে হয়? মনোরঞ্জন হয় রাজনীতিককে খুশি করো, মনোরঞ্জন হয় কোনো দার্শনিককে খুশি করো, মনোরঞ্জন হয় কোনো ধার্মিককে খুশি করো, মনোরঞ্জন হতে পারে এই যে সমাজের উপকারে লাগো। কোনো দরকার নেই, বাদ এগুলো। সুতরাং সাহিত্য হবে নিরর্থক, আর এই নিরর্থক কাজই হচ্ছে মোক্ষ লাভের একমাত্র উপায়। এই দুইয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেটি ভুলে গেলেই লেখকরা নিজে খেলা না করে অন্যের জন্য খেলনা তৈরি করতে বসেন। বলছে যে নিজে আনন্দ করা আর অন্যের মনোরঞ্জন করা, অন্যকে খুশি করা আর আনন্দ দেওয়া, এই দুইটার মধ্যে প্রচুর পার্থক্য আছে। কারণ কিসে আনন্দ হলো? গড়ের মাঠে ফুটবল খেলা, উদ্দেশ্যহীন কর্মকাণ্ডে। আর কিসে মনোরঞ্জন হলো? টাউন হলের বক্তৃতার মধ্যে। সুতরাং এই দুইটার মধ্যে আসমান আর জমিন পার্থক্য। এটা যখন আমরা ভুলে যাই তখন অন্যকে খুশি করার জন্য লেগে যাই। আর মনে রাখবেন, যখন আমরা কাউকে খুশি করি তখন তার রুচি বিবেচনা করে আমরা খুশি করি, কিন্তু যখন নিজে খুশি হতে চাই তখন সমাজের কোনো কিছুই আমাদের কেয়ার করার কোনো প্রয়োজনই তো নাই। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে দুর্লভ নয়। সমাজের মনোরঞ্জন আপনি কিভাবে করবেন? আপনি সমাজ চায় ধর্ম, আপনি ধর্মের কথা বলবেন। সমাজ চায় রাজনীতি, আপনি রাজনীতির কথা বলবেন। সমাজ চায় ইতিহাস, আপনি ইতিহাসের কথা বলবেন। সমাজ চায় দর্শন, আপনি দর্শনের কথা বলবেন। তাহলে আপনি সমাজের মনোরঞ্জন করবেন। এতে দর্শন হবে, ইতিহাস হবে, ধর্ম হবে, সংস্কার হবে, কিন্তু সাহিত্য হবে না। সেটাই বলছে কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন। দেখেন এই যে কাব্যতত্ত্ব, বিজ্ঞান, দর্শন, রাজনীতি, ইতিহাস, নীতি, ধর্ম, এগুলোতে সাহিত্যের বাজার ভরে গেছে। এগুলো উপযোগবাদের কথা হলেও এগুলো কলা কৈবল্যবাদী সাহিত্য দর্শনের সম্পূর্ণ বিরোধী তত্ত্ব। সেই কারণে আমরা সাহিত্য জগতে ধর্ম পাইছি, সাহিত্য জগতে ইতিহাস পাচ্ছি, সাহিত্য জগতে নীতি পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে সাহিত্য পাচ্ছি না। এটাই হচ্ছে প্রবলেম। উনি বললেন যে তাহলে সাহিত্যিকের কাজ কি ধর্ম প্রচার করা? সাহিত্যিকের কাজ কি নীতি প্রচার করা? সাহিত্যের কাজ কি সমাজের উপকার করা? কোনোভাবেই না। যার ফলে মহান সাহিত্য এখানে সৃষ্টি হচ্ছে না। বলছে এগুলো কি হয়েছে? সাহিত্যের বাজার ছেয়ে গেছে। সাহিত্যের আজ যে খেলনা পেয়ে পাঠকের মনোতুষ্টি হতে পারে। মনোতুষ্টি মানে হচ্ছে খুশি হওয়া, খুশি। পাঠক খুশি হতে পারে তোমার এখানে ইতিহাস পেয়ে, দর্শন পেয়ে, সমাজ পেয়ে, রাজনীতি পেয়ে, সব কিছু পাঠক খুশি হয়ে যাচ্ছে, কিন্তু তা গড়ে তুমি মোটেই খুশি হতে পারো না। কারণ আসলে তুমি কিছু গড়ো নাই। তুমি রাজনীতি কপি করেছো, ইতিহাস কপি করেছো, কিন্তু তোমার মনের যে সৃষ্টিশীলতা, তার কোনো বিকাশ, তার কোনো প্রকাশ তোমার সাহিত্যের মধ্যে ঘটেনি। এবং শিল্পী হিসেবে তুমি স্বাধীন নয়, চরম মাত্রার ফরমায়েশি এবং পরাধীন। কারণ পাঠক সমাজ যে খেলনা আসে আদর করে সেটিকে কাল ভেঙে ফেলে। সে প্রাচ্যেরই হোক, পাশ্চাত্যেরই হোক, কাশেরই হোক আর জার্মানিরই হোক। অর্থাৎ পাঠক যে রাজনীতি তোমার সাহিত্যে আজকে পেলো, কালকে সেই রাজনীতি বর্জন করবে। আজকে যে দর্শন পেলো, সেই দর্শনকে কালকে বর্জন করবে। আজকে যে ধর্মীয় থিওরি পেলো, কালকে সেটা নবতর বর্ণনায়, সে নবতর ব্যাখ্যায় সে অনুপ্রাণিত হবে। সুতরাং তোমার এটা কিন্তু অপাঙ্ক্তে হয়ে যাবে। বরং তোমার হৃদয়ের যে কথা সেটা কোনো দিন পুরাতন হবে না। তোমার হৃদয়ে যে প্রেমের বাসনা এটা কোনো দিন পুরাতন হবে না। তোমার সৌন্দর্যের প্রতি যে আকাঙ্ক্ষা এবং তার যে ব্যাপক ও বিস্তৃত প্রকাশ, এটা কখনো পুরাতন হবে না। সূর্য কেন ওঠে সেই তত্ত্ব কথা সবার জানা আছে, কিন্তু সকালবেলায় সূর্য ওঠার যে আভা, যে সৌন্দর্য, যে বর্ণালী, যে বিস্তৃতি, এর বর্ণনা দাও তুমি, তা কোনো দিন পুরাতন হবে না। কিন্তু সূর্য কেন ওঠে, সূর্য আগুনের নক্ষত্র, এই তথ্য বহু পুরাতন হয়েছে। সুতরাং তাত্ত্বিক হওয়ার চেষ্টা করো না। সৌন্দর্য পিপাসু এবং সৌন্দর্যের প্রকাশ হোক তোমার লেখনী। দুদিন ধরে কারো মনোরঞ্জন করতে পারে না। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন, কারণ এতে ভয় পাবার কিছু নেই। কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। বলছে যে
পাঠক সমাজকে যদি আপনি আনন্দ দিতে যান, আনন্দ কিভাবে দিবেন? ওই নিরর্থক গড়ের মাঠের ছোটাছুটির মাধ্যমে, কিংবা বাল্মীকি রামায়ণে প্রকাশ পাওয়া আনন্দের মাধ্যমে। তো এতে পাঠকরা দুঃখ বোধ করবেন, যায় হায় কি লিখছে, কি অবস্থা। কিন্তু বলছে এতে আপনি দুঃখ পাবেন না, কারণ সাহিত্য জগতে ওনাদের বেদনাই আপনার আনন্দ। কারণ আপনি যথার্থ সাহিত্য তৈরি করেছেন, আপনি কোনো ফরমায়েশি লেখা লেখেননি। সেই জন্য ধরেন একটা যদি ট্র্যাজেডি ঘটে, ট্র্যাজেডি আমরা দেখে কী ভাবি, যা সিরিয়াস লেখা লিখছে, বাহ যা সুন্দর লিখছে না, এর মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি। হতে পারে আপনার লেখা থেকে কেউ নিবে, কিন্তু আপনি অন্য আপনার লেখা থেকে শিখবে এই উদ্দেশ্য নিয়ে লিখবেন না। অপরপক্ষে এই যুগের পাঠক হচ্ছে জনসাধারণ। আরেকটা প্রবলেম আছে, বলছে আরেকটা, এই কথা তো আপনাকে বললামই, আরেকটা গ্রেট প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদনে এই পয়েন্টটা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা বলেছেন যে কখনো অর্থ লাভের জন্য লিখবেন না। ইউরোপে এখনো অনেকেই টাকার জন্য লেখে, টাকা পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন আসে না, কারণ আমাদের পাঠক যারা, তাদের রুচি, যোগ্যতা এবং তাদের দার্শনিক বোধ এখনও উন্নত হয়নি। সুতরাং আপনি যদি মানুষকে খুশি করতে চান, তাহলে আপনার নিজের মনের কথা না বলে ওই মানুষের রুচি ও দক্ষতা অনুযায়ী লিখতে হবে। যেহেতু আপনার এখানে নিম্ন রুচির লোক, অতএব আপনার লেখাও নিম্ন হবে। সেই কথাটাই এখানে বলছে যে পাঠক হচ্ছে জনসাধারণ, একেবারে আপামর জনতা, যাদের কোনো দার্শনিক বোধ অথবা কোনো প্রগাঢ় রসবোধ নেই। আপনি তাকে খুশি করতে গিয়ে কী করবেন? তাতে কি হবে? তাদের মনোরঞ্জন করতে হলে আমাদেরকে অতি সস্তা খেলনা গড়তে হবে, কারণ তারা তো কিছুই বোঝে না, সাহিত্যের তত্ত্ব দর্শন সম্পর্কে কোনো জীবন বোধ নাই, তাদের গভীরতর রসবোধ সৃষ্টি হয় না। এই সমস্ত মানুষকে যখন খুশি করতে যাবেন নিজের লাভে, নিজের প্রাপ্তির আশায়, তখন সেটা অতি নিকৃষ্ট দরের রচনা হবে। সেই জন্য নইলে, আর আপনি কেন করবেন? নইলে তা বাজারে কাটবে না, বাজারে কাটলে কি হবে? আপনার লাভ হবে। সুতরাং লাভের জন্য যদি লেখেন, তাহলে মানুষের রুচি বিবেচনা করে লিখতে হবে, আর রুচি বিবেচনা করলে আপনার লেখা নিচু দরের হবে, কারণ মানুষ এখনও, আপনার দেশের মানুষ এখনও রুচি ও দক্ষতায় অতটা উন্নত হতে পারেনি, সেই কারণে আপনার লেখা হবে নিচু দরের। কেন বলছে? এবং সস্তা করার অর্থ হচ্ছে খেলো করা। আপনি আপনার লেখাকে হালকা করছেন, বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। এইটাও আপনি একটু খ নম্বর প্রশ্ন হিসেবে রাখেন, কারণ হচ্ছে এই জাতীয় প্রশ্ন অহরহ আসে। বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। একটু আগেই কিন্তু আমি হিন্দু চতুর্বর্ণ দেখালাম, সেখানে বৈশ্য যারা, বৈশ্য এদের প্রধান শ্রেণীটা হচ্ছে ব্যবসায়ী, আর শূদ্র যারা, শূদ্র একেবারে চণ্ডাল গোত্রীয়, এরা হচ্ছে একেবারে নিকৃষ্ট। সুতরাং পাঠক যদি হয় নিকৃষ্ট, এদেরকে খুশি করতে পারবে শুধু ব্যবসায়ী লেখক। সেই জন্য বলছে বৈশ্য লেখক যারা, ব্যবসায়ী লেখক, সাহিত্যে যারা ব্যবসা করতে চায়, তারাই শুধু এই দেশের শূদ্র পাঠক অথবা এই নিকৃষ্ট পাঠককে খুশি করতে পারে। এছাড়া ব্যবসায়ী মানসিকতা না থাকলে কোনো মহান লোক কখনো এই দেশের এই নিকৃষ্ট পাঠক শ্রেণীকে খুশি করার দায়িত্ব নিতে পারে না। এই জন্য বলছে ব্যবসায়ীদের কাজ হচ্ছে কাস্টমারের রুচি বিবেচনা করা, আর যারা বাজারের কাটতির জন্য লেখে, তাদেরও কাজ হচ্ছে বাজারের রুচি বিচার করে লেখা। তাতে কি হবে? নিকৃষ্ট দরের প্রয়োজনীয় সাহিত্য সৃষ্টি হবে। অতএব সাহিত্য আর যাই করো না কেন, পাঠক সমাজের মনোরঞ্জন করার চেষ্টা করো না। এতে কি হবে? সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়বে। সাহিত্যের প্রকৃত যে জন্ম, তার যে স্ট্রাকচারাল সৌন্দর্য, তার যে শব্দবিন্যাসের দক্ষতা, সেখানে যে ভাব ও ছন্দের যে বিন্যাস, সেটা নষ্ট হয়ে যাবে। বরং বাজারের প্রয়োজন অনুযায়ী, বাজারে চলতি বক্তব্য অনুযায়ী তুমি লেখো। এরকম অনেক লেখা আমি দেখতে পারি, আমি অনেক রাইটারের নামও বলতে পারি। তাহলে তুমি আবার ভাবতে পারো যে সেই সমস্ত লেখকদের আমি ছোট করেছি। কলাকৈবল্যবাদী দর্শনে তারা কিন্তু ভালো লেখক নন। আমি কারো নাম বললাম না, তুমি এরকম অনেককেই দেখো, বাজারে যে জাতীয় বই চলে ওই জাতীয় বইতে বাজার সয়লাভ করে ফেলে। ঠিক আছে, বাজারের রুচি বিবেচনা করে যারা লেখে, তাদেরকে উনি বলছেন বৈশ্য লেখক। এরা ব্যবসায়ী শ্রেণীর মানুষ, এবং এরা সবসময় নিকৃষ্ট পাঠকের রুচি বোধ নিয়ে ব্যবসা করে। তাহলে কি হবে? তাহলে আমি কি পেলাম? 1 নম্বর পয়েন্ট, আমি সাহিত্যে অন্য কাউকে খুশি করব না। হন সে রাজনীতিবিদ, হন সে ধার্মিক, হন সে সমাজ সংস্কারক, কারো ফরমায়েশে আমি এরকম কোনো প্রয়োজনে লিখব না।
আর কি হতে পারে? তাইলে কি আপনি অন্যকে খুশি করতে চান না? অন্যকে খুশি করার জন্য লিখবেন না, নিজের মনের আনন্দে লিখবেন? তাহলে কি এটা হতে পারে না? তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? তাহলে এই কিন্তু আমার এই পর্যন্ত কিন্তু আমার পয়েন্ট অন সৃজনশীল প্রশ্নের একটা দিক, উদ্দীপক তৈরির একটা দিক, অর্থাৎ মনোরঞ্জনে সাহিত্য হবে না, এটা উনি বলেছেন। তাহলে সেকেন্ড ব্যাপার হচ্ছে, তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? এবার বলছে অবশ্যই নয়। কেন নয়? এটা সৃজনশীল প্রশ্নের সেকেন্ড পার্ট। এখান থেকে শুরু হলো আমার পয়েন্ট 2। এখন আমি দেখাবো, এতক্ষণ আমি দেখালাম যে মনোরঞ্জন আর সাহিত্যের মধ্যে প্রকৃত পার্থক্যটা কোথায়। এখন দেখানো হবে শিক্ষার সাহিত্যের মধ্যে প্রকৃত পার্থক্যটা কোথায়। তাহলেই বক্তব্যটা, কলা কৈবল্যবাদের মূল মেসেজটা তোমার কাছে ক্লিয়ার হবে যে উদ্দেশ্যহীন সাহিত্যই হচ্ছে মহান সাহিত্য ওনাদের মতে, কলা কৈবল্যবাদী দার্শনিকদের পক্ষে। তুমি যদি আবার রবীন্দ্রনাথকে বলো, নজরুলকে বলো, আবার তুমি যদি এই জাতীয়, যেমন মনে করো জর্জ বার্নার্ড শকে বলো, তাহলে এরা চান সমাজ পরিবর্তন করতে সাহিত্যের মধ্য দিয়ে। ঠিক আছে, কিন্তু তুমি যদি গতিয়েকে বলো, তুমি আরও পাশ্চাত্য দর্শনের, তুমি যদি কি বলবো, শার্ল বোদলেয়ারকে বলো, তাহলে তারা বলছেন সাহিত্য হবে শুধু সাহিত্যের জন্য। এখানে সৌন্দর্যই হচ্ছে মুখ্য ব্যাপার, বক্তব্য গৌণ, কি বলেছো সেটা গৌণ, কিভাবে বলেছো সেটা মুখ্য। ক্লিয়ার? কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। শিক্ষার্থীরা, এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু আমি একটু লিখে দিই, এখান থেকে শুরু হচ্ছে সাহিত্য ও শিক্ষা, সাহিত্য ও শিক্ষার পার্থক্য, এটা কিন্তু আসবে। সাহিত্য ও শিক্ষার পার্থক্যটা কি? তাহলে বলছে কবির মতিগতি শিক্ষকের মতিগতির বিপরীত, তার মানে সাহিত্য আর শিক্ষার সম্পর্ক বিপরীত। এখান থেকে দেখলাম আমরা। কেন? স্কুল বন্ধ না হলে তো খেলার সময় আসে না। তার মানে হচ্ছে যদি সাহিত্যে খেলতে চাও, তাহলে সাহিত্যের শিক্ষা বন্ধ করে দিতে হবে, সাহিত্যের মধ্যেও শিক্ষা হবে না। সেই জন্য বলছে স্কুল বন্ধ হলে আমরা খেলতে পারি, স্কুল চললে তো খেলতে পারি না। অতএব সাহিত্যে খেলতে চাও, তাহলে সাহিত্যের শিক্ষা বন্ধ করে দাও, সাহিত্যের শিক্ষার কোনো ভূমিকা থাকবে না। এ তো সকলেরই জানা কথা, কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, এ কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন, কারণ তারা সাহিত্যের মধ্যে শুধু শিক্ষা খুঁজে বের করেন। অর্থাৎ মধুসূদন দত্ত বললেন, সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত ঝিমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জোড়ায় আমি ভ্রান্তি। উনি কি বুঝে? আমরা এর মধ্যে দেশপ্রেম খুঁজে বের করলাম। তিনি সুগভীর দেশপ্রেমে কাতর হয়ে এই কথাগুলো লিখেছেন। অথবা কোথাও কোথাও আমরা ওই যে কি জীবন বন্দনা, সেই জীবন বন্দনার মধ্যে এরকম দর্শন খুঁজে বের করলাম যেখানে মানব উপকারের কথা লেখা রয়েছে। তুমি তোমার বইতেই দেখো না কেন, ওই যে কি বলে এটাকে, প্রতিদান, যে আমার ঘর ভাঙিয়াছে আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এগুলো তো ফরমায়েশি লেখা। ঠিক আছে, মানব উপকারের কথা চিন্তা, পরোপকারের কথা ভাবো, পরের উপকার করো, বেশি উপকার করো, এই জাতীয় কোনো কথাবার্তাই থাকবে না। অর্থাৎ শিক্ষার কোনো কাজ সাহিত্যিকের নয়। তার মানে প্রতিদান কবিতাটা কিন্তু উপযোগবাদী লেখা, প্রতিদান কবিতা উপযোগবাদী লেখা, বরং ওই যে আমি বলেছিলাম ঝর্ণার গান, সেটা হচ্ছে এই কলা কৈবল্যবাদী লেখা। সুতরাং শিক্ষা সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, সত্যটি একটু স্পষ্ট করে দেখে দেয়। আমি স্পষ্ট করতেছি শিক্ষার সাহিত্যের মধ্যে কি পার্থক্য আছে। প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু, এখানে মুখস্থ করে ফেলবা। প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যাগুলো নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য হয়। যেমন মনে করো তুমি এখন তোমার ক্লাস করতে ইচ্ছে হচ্ছে না, এই সাহিত্যে খেলার মতো বিদঘুটে প্রবন্ধ তুমি এখন কিন্তু দেখতেছো, কারণ তুমি বাধ্য, কারণ এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবা না। কিন্তু বলছে অপর পক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পাঠ করে। ধরো আমি এই যে আমার এই যে সরকারি চাকরি করি, তাই না? তো এখানে আমার যখন বিভাগীয় পরীক্ষা থাকে, বিসিএসে যখন বিভাগীয় পরীক্ষা দেই, অথবা প্রমোশনের জন্য যখন আমরা সিনিয়র স্কেল পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু বাধ্য হয়ে আইন মুখস্থ করেছি, কারণ এর মধ্যে কোনো রস নাই, বাধ্য, এটা শিক্ষা।
আর যখন বৃষ্টি নামে, যখন আমার ভালো লাগে, তখন আমি একটা কবিতার বই খুলে পড়ি, তার মধ্যে কোনো মেসেজ নাই। এই যেমন ধরো জীবনানন্দের কবিতা, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, যেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে আমি পড়লাম, কি চমৎকার বলেছে, কি বলেছে সেইটা মনে কথা। কে বনলতা সেন? কোনো হদিস আমার জানার দরকার নেই, যা বলেছে তা অত্যন্ত চমৎকার। এবার তার চুলের বর্ণনা দিচ্ছে, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার। বাহ, কি চমৎকার! এটা আমি মনের আনন্দে পাঠ করেছি, পাঠ করে আমার ভালো লেগেছে, মনে হচ্ছে সমস্ত দিনটা যেন রঙিন হয়ে উঠেছে এই কয়েকটা কথার মধ্য দিয়ে। কিন্তু যখন ওই আইনের ধারাগুলো মুখস্থ করেছি, সরকারি কর্মচারী কি করতে পারবেন, কি করতে পারবেন না, এটা করতে পারবেন না, ওটা, তখন কিন্তু বাধ্য হয়ে পড়েছি। সেটাই বলেছে যে কাব্যরস শুধু লোকে স্বেচ্ছায় নয় সানন্দে পান করে, কেন? কারণ তা হচ্ছে অমৃত। অমৃত বাধ্য হয়ে কেউ খায় না, বাধ্য হয়ে খায় ওষুধ, আর অমৃত পান করে নিজের সঞ্জীবনী শক্তি বাড়ানোর জন্য। সেই জন্য বলছে এই কাব্য হচ্ছে সঞ্জীবনী শক্তির মতো। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, কি ঘটছে সেটা, যেটা পেপারে থাকে। আর সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো, নিজের ভিতরগত শক্তির প্রকাশ করা, ভিতরের শোককে, ভিতরের প্রেমকে, ভিতরের প্রবৃত্তিকে বাইরে বের করে নিয়ে আসা, এবং এটা প্রচার করা, সেই জন্য মনকে জাগানো, জাগিয়ে তোলা। কাব্য যে সংবাদপত্র নয়, এই কথা তো সকলেই জানেন। তার মানে বিশ্বের খবর। আজকে ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ হচ্ছে, অথবা মনে করো যে আমরা বললাম যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তো এগুলো সংবাদপত্রে থাকে, এগুলো সংবাদপত্রে থাকে। কিন্তু যদি আপনি বলেন যে মানুষের মনকে জাগানো, এগুলো থাকবে না, এগুলো সংবাদপত্রে থাকে না। সুতরাং সংবাদপত্র আর শিক্ষা হচ্ছে কি ভিন্ন। তৃতীয়ত, অপরের মনের অভাব পূরণ করার উদ্দেশ্যে শিক্ষকের হাতে শিক্ষা জন্ম লাভ করেছেন। কারণ শিক্ষক নিজের মনের জন্য শিক্ষা জন্ম লাভ করার নেই, তিনি অন্যের মনের অভাব পূরণ করতে চান। কে কি হতে চান সেই অনুযায়ী একটা কারিকুলাম ডিজাইন করেছেন, এর মধ্যে মনের কোনো আনন্দ থাকে না। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতে সাহিত্যের উৎপত্তি। কবি নিজের মনে কি চান, তার নিজের মনের মধ্যে কি বলে, সেই পরিপূর্ণতা হতেই সাহিত্য সৃষ্টি হয়েছে। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা নয়, আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়, একটু উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। এই যে প্রমাণ দেওয়া যেতে পারে, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম, এই প্রমাণটা, এই যে সবুজ যে দাগ দিলাম আমি, এখান থেকে শুরু করবা মুখস্থ করা। এখান থেকে মুখস্থ কি, যে বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা। এই যে রামায়ণের রচয়িতা বাল্মীকি, উনি কি অনেক বেশি জ্ঞানী ছিলেন? উনি দস্যু ছিলেন, ওনার নাম রত্নাকর। তো তিনি রামায়ণ লিখেছেন। ওই বনে যে ঋষিরা ছিল, তারা প্রত্যেকেই বাল্মীকির থেকে অনেক ভালো কিছু জানতেন। তো তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছেন, শিক্ষা দিতে চাননি। তিনি কি করতে চেয়েছেন, যে বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। এ কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না, কারণ তিনি কি তাদের চেয়ে বেশি জানেন? বাল্মীকি কি অনেক জ্ঞানী? তিনি তো রত্নাকর, তিনি তো দস্যু। অতএব তিনি যে শিক্ষা দিতে পারবেন না সেটা তিনি জানতেন। তাহলে তিনি কি প্রচার করলেন, তার মধ্যে কি লিখলেন তিনি? কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরা যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন, দিস ইজ দ্য পয়েন্ট। আনন্দে আত্মহারা হয়েছিলেন। এবং তার প্রমাণ, কুশীলবকে তারা তাদের সর্বস্ব, এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। এই কৌপিন মানে ল্যাঙ্গট। এখন তুমি যদি বলো কি বললেন ল্যাঙ্গট, এটাও তো বুঝলাম না। ল্যাঙ্গট মানে হচ্ছে আন্ডারওয়্যার। মানে ওই যে ধরো একটা ভালো নাচ দিছে তোমার নোরা ফাতেহি,
যদি তিনি মঞ্চে নাচেন তাহলে দেখবা যে টাকা দিতেছে মানুষ। তো এই সময় ঋষিদের কাছে কি এরকম সম্পদ ছিল? যা ছিল দিছে, জামা কাপড় খুলে দিছে, বাকি ছিল আন্ডারওয়্যার, সেটাও খুলে দিয়ে দিয়েছে। এদিকে যে লজ্জা ওপেন হয়ে গিয়েছে সেদিকে খোঁজ নাই, খোঁজ হচ্ছে ওই আনন্দের দিকে। বলছে এতটা আত্মহারা হয়ে গিয়েছে রামায়ণের অভিনয় দেখে ঋষিরা পর্যন্ত, যে আন্ডারওয়্যার ল্যাঙ্গট পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে, এতটা। সেই কারণে আজও এই সহস্রাব্দ পরেও রামায়ণ, বাল্মীকি রামায়ণ এত জনপ্রিয়, কারণ তার মধ্যে আনন্দ আছে, শিক্ষা নাই। আর কি হয়েছে? রামায়ণ কাব্য হিসেবে যে জনসাধারণ আজও শ্রবণে পঠন পাঠনে আনন্দ উপভোগ করেন, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই তার সংক্রামক। এই হাজার হাজার বছর ধরে আনন্দ জেনারেশন টু জেনারেশন সংক্রামিত হচ্ছে এবং বাল্মীকি রামায়ণ মানুষ আনন্দে পাঠ করছে। কিন্তু এর বিপরীত কি? অপর পক্ষে কি বলছে? অপরপক্ষে লাখে একজনও যে যোগ বশিষ্ঠ রামায়ণের ছায়া মারান না, তার কারণ তার লোককে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছিল। অতএব যার মধ্যে শিক্ষা থাকে মানুষের কাছে সেটা কখনোই জনপ্রিয় হয় না। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে দেওয়া উপদেশ সংবলিত যে রামায়ণ রচনা করেছেন, সেটার নাম হচ্ছে যোগ বশিষ্ঠ রামায়ণ। এটার মধ্যে ছিল নীতিকথা, নীতিকথা মানুষ পড়ে নেয়। বাল্মীকি রামায়ণের মধ্যে ছিল আনন্দ, এটা মানুষ পড়ছে এবং আত্মহত্যা হয়ে, মানে আত্মহারা হয়ে কি করেছে? ল্যাঙ্গট পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে। আর এখানে যোগ বশিষ্ঠ রামায়ণ 1,00,000 জন যদি রামায়ণ পড়ে, তার মধ্যে একজনও বশিষ্ঠ রামায়ণ পড়ে না। কারণ আনন্দ দেবার জন্য নয়, সেটা আনন্দ দেবার জন্য রচিত হয়নি, শুধু রামচন্দ্রকে উপদেশ দেওয়ার জন্য লেখা হয়েছিল। সুতরাং উপদেশ যার মধ্যে থাকে তা কখনোই জনপ্রিয় হয় না। আসল কথা এই যে সাহিত্যিক কোশ্চিনকালেও স্কুল মাস্টারের ভার নেয়নি, এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টাররা সাহিত্যের ভার নিয়েছে। বলছে কখনোই শিক্ষার দায়িত্ব সাহিত্যের ছিল না, কলাকৈবল্যবাদী দর্শনে কখনোই শিক্ষা ছিল না, কোনো উপযোগিতা ছিল না সাহিত্যের। কিন্তু আসল সমস্যা হচ্ছে এই যুগে স্কুল মাস্টাররা সাহিত্যের দায়িত্ব নিয়েছেন। তারা টিকা লেখেন, টিকা ভাষ্য লেখে, তার মধ্যে মূল তত্ত্ব কথা কী আছে সেটা বলেন, কিন্তু সাহিত্য যে প্রকৃতপক্ষে কী বস্তু সেই সম্পর্কে শিক্ষকদের কোনো ধারণাই নাই। একালে সাহিত্যের ভার নিয়েছেন। কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার। যে আমরা যে কাব্যটাকে শিক্ষার বিষয়বস্তু বানিয়েছে, তার জন্য স্কুলের কারিকুলাম এবং তার শিক্ষাদানকারী মাস্টাররাই মূলত দায়ী। এই কাব্য তো শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয় নাই, কাব্য হয়েছে আনন্দ উপভোগ করার জন্য তৈরি হয়েছে, এবং মনের আনন্দে কাব্য সৃষ্টি হবে। এখানে তো কোনো শিক্ষা থাকেই না। সেই জন্য এটাকে শিক্ষার বিষয়বস্তুতে কে পরিণত করেছে? এ যুগের ভুল শিক্ষা পদ্ধতি, ভুল স্কুল এবং তার মাস্টার। কাব্য পড়বার এবং বোঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো। কাব্য আমি পড়বো, আমি বসবো, আমি রসাস্বাদন করব। কিন্তু আর স্কুলের কাজ হচ্ছে শিক্ষক সেটা পড়ান, তিনি টিকা ব্যাখ্যা করেন, তিনি এর মধ্যে তাৎপর্য ব্যাখ্যা করেন। যে সোনার তরী কবিতার মধ্যে কৃষকের কথা থাকলেও বস্তুতপক্ষে তার মধ্যে মানুষের জীবন দর্শন প্রকাশ পেয়েছে, এই জাতীয় বক্তব্য তিনি দেন। আবার টিকা লিখে দেওয়া হয়েছে। বলছে এগুলো তো কাজ না, কাজ হচ্ছে ওইখানকার ওই বর্ণনাটা পড়ে আপনি কতটা আনন্দ পেয়েছেন, এটাই হচ্ছে সাহিত্যের মূল কাজ। কবি কতটা লিখে কতটা আনন্দ পেয়েছেন, তিনি কতটা আনন্দ দিতে পেরেছেন, এটাই হলো মূল দায়িত্ব। তার জন্য দায়ী যুগের স্কুল এবং তার মাস্টার। কাব্য পড়বার এবং বোঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো এবং বোঝানো। লেখক এবং পাঠকদের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান, অর্থাৎ লেখক লিখবেন, আমি পড়ব, লেখক আনন্দ দিবেন, আমি আনন্দ লাভ করব। কিন্তু মাঝখানে যখন শিক্ষা নিয়ে স্কুল মাস্টার দাঁড়িয়ে যান, তখন লেখকের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য হয়ে যায়। সেই কারণে আমি যেহেতু সামনে দেখি, মাঝখানে স্কুল মাস্টার, আমি হয়ে যাই স্কুল মাস্টারের মতো, যার ফলে আমি সৃষ্টিশীল না হয়ে ধ্বংসপ্রবণতা আমার মধ্যে দেখা দেয়। কারণ স্কুল মাস্টার হচ্ছে কবিতা হত্যা করেন, আর কবি হচ্ছেন কবিতা সৃষ্টি করেন। যেহেতু মাঝখানে স্কুল মাস্টার, সেই কারণে আমি স্কুল মাস্টারের মতো হয়ে যাচ্ছি, কারণ আমি ট্রেনিং তো নিচ্ছি তার কাছ থেকে। এই মধ্যস্থদের কৃপায় আমাদের মাঝখানে আসে রাইটার এবং আমি পাঠক, আমার মাঝখানে আছে কে? মাস্টার। এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন তো দূরের থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। কারণ মাঝখানে আমরা শুধু কবিতার জন্য কার কাছে যাই? কবির কাছে যাই না। আমরা কবিতা, কারণ কবিতা কবি সৃষ্টি করেন, আমার লাগবে অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ, এটা তো তৈরি করেন মাস্টার। সুতরাং আমি কবিতা দেখলেই তাৎপর্য বিশ্লেষণ করার জন্য লেগে যাই। এখানে শব্দ ব্যবহার, ছন্দ এবং কলা কৌশলে কতটা
একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে, এটা আমার ভাবনাই আসে না। আমার ভাবনায় আসে ওর মধ্যে কি তাত্ত্বিক কথা রয়েছে, কারণ শিক্ষক আমাকে তাত্ত্বিক অনুসন্ধান করতে শিখিয়ে। তুমি ধরো যে একজন লোক গড়তে জানে, তুমি যদি তার সাথে থাকো তাহলে তুমি গড়তে শিখবে। একজন লোক ভাঙতে জানে, খুব চমৎকারভাবে ভাঙতে জানে, তুমি যদি তার সাথে থাকো তাহলে তুমি ভাঙা শিখবা। আমি থাকি শিক্ষকের সাথে, সেই জন্য আমি শিক্ষা শিখেছি। আমি যদি কবির সাথে থাকতাম তাহলে গড়া শিখতাম। তুমি যদি একজন সৃষ্টিশীল মানুষের সাথে থাকো তাহলে তুমি সৃষ্টি শিখবা। তুমি যদি একজন পোস্টমর্টমে যে দক্ষ, তাহলে ওনার সাথে থাকো তাহলে তুমি কাটাকাটি শিখবা, কারণ তুমি থাকছো তার সাথে, তাহলে তুমি সৃষ্টিশীলতা কোথা থেকে শিখবে? সুতরাং আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে স্কুল মাস্টারের সাথে। সেই জন্য আমরা শিক্ষার্থীরা হয়েছি স্কুল মাস্টারের মতো। আমরা কখনো কবির মতো হতে পারিনি, কখনো সৃষ্টিশীল হতে পারিনি। এই জন্য বলছে কাব্যের রূপ দেখতে পাইনি, শুধু তার গুণ শুনি। টিকাভাষ্যের প্রসাদে আমাদের কাব্য সম্পর্কে সকল নিগূঢ় তথ্য জানি, কিন্তু সে যে কী বস্তু তা জানি না। কবিতার মধ্যে কি আছে তা সব আমরা জানি, কারণ টিকা লেখা আছে, কিন্তু কবিতা কি তাই জানি না। কবিতা যে একটা প্রকাশ গুণ আছে, কবিতার যে একটা স্বতন্ত্র শৈলীগত সৌন্দর্য আছে, এইটাই আমরা বুঝি না। শুধু জানি কবিতার মধ্যে কোন বক্তব্য আছে, সেই বক্তব্য মানুষের কাজে লাগবে না লাগবে না, তার মধ্যে দর্শন প্রকাশে আছে না, তার মাধ্যমে ব্রিটিশ ভারত থেকে দেশ স্বাধীন হওয়ার মেসেজ আছে না নাই, এগুলোই শুধু জানি। কিন্তু কবিতার যে স্বতন্ত্র একটা সৌন্দর্য আছে সেটা আমরা কখনোই, যে আমি বললাম যে জানালায় কতটুকু বাইরের মানুষ দেখা যাবে, কতটুকু দৃশ্য দেখা যাবে, সেটাই আমরা শুধু খুঁজি। কিন্তু জানালার যে নিজস্ব একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য আমরা কখনোই খুঁজি না, কারণ আমাদের শুধু দেখা হয়েছে শিক্ষকের সাথে। আমরা শুধু তত্ত্ব কথা জানি, কিন্তু প্রকৃতপক্ষে সৌন্দর্য জানি না। আমাদের শিক্ষকের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও স্বগোত্র। তুমি তো জানো যে হীরা এবং কয়লা দেখতে কি একরকম, অথচ প্রবল তাপ ও চাপের ফলে হীরার বিশেষ বিকৃতিতেই মানে কয়লার বিশেষ বিকৃতিতেই হীরার জন্ম হয়। দেখো দুইটার কালার কিন্তু সম্পূর্ণ আলাদা, অথচ হয়েছে একই জায়গা থেকে। বলছে এটা আমরা জানি, কারণ তত্ত্ব আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। আবার কি, অপরপক্ষে হীরক এবং কাঁচ যমজ হলেও সহোদর নয়। আমরা জানি হীরা এবং কাঁচ দেখতে একই রকম, কিন্তু এই দুইটা দেখতে একদম যমজের মতো, কিন্তু তারা একই জায়গা থেকে হয় না। কারণ বালি দিয়ে মানুষ বালির মাধ্যমে হাত দিয়ে কাঁচ তৈরি করেছে, আর কয়লা খনির অভ্যন্তরে প্রবল তাপ ও চাপের ফলে হীরা সৃষ্টি হয়েছে। তো দুইটা দেখতে একরকম, কিন্তু এক জায়গায় তৈরি হয়নি। আবার কয়লা আর হীরা দেখতে আলাদা, কিন্তু এক জায়গায় তৈরি হয়েছে। এটা আমরা কেমনে বুঝলাম? কারণ এর বৈজ্ঞানিক প্রমাণ আমাদের হাতে আছে। সুতরাং আমরা সব কিছু প্রমাণ দিয়ে বিচার করি। এই প্রমাণ আমাদের শিক্ষক শিখিয়েছেন। এই দুইটার রূপের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে আমরা কখনো মোহিত হই না। এর একের জন্ম পৃথিবীর গর্ভে, অপরটি মানুষের হাতে, এবং উভয়ের ভিতরে এক দাকুমড়া সম্বন্ধ ব্যতীত অন্য কোনো। দাকুমড়া সম্পর্ক মানে হচ্ছে শত্রুতা। কিসের সাথে কিসের শত্রুতা? হীরার সাথে কাচের শত্রুতা, অর্থাৎ হীরক দিয়ে কাচ কাটা হয়। সেই জন্য বলছে এই দুইয়ের মধ্যে যে এক দাকুমড়া সম্পর্ক আছে, দুইটার মধ্যে বিরোধ আছে, সেটা কে অপর কোনো সম্বন্ধ নেই। অথচ এত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা সাহিত্যে কাচকে হীরা আর হীরাকে কাচ বলি। অর্থাৎ কোনটা প্রকৃত সাহিত্য আর কোনটা প্রকৃত সাহিত্য নয়, কোনটা মেসেজ এবং ফরমায়েশি বর্জনীয়, আর কোনটা সৌন্দর্য প্রকাশক এবং গ্রহণীয়, আমরা সেটাই বুঝি না। এত টিকা পড়লাম, কিন্তু প্রকৃতপক্ষে সাহিত্যের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, কোন সাহিত্য আদরণীয় হওয়া উচিত, কোনটা বর্জনীয় হওয়া উচিত, কোনটার মধ্যে কলাকৈবল্যবাদী দর্শনে মূল সৌন্দর্য প্রকাশ পেয়েছে, আর কোনটার মধ্যে উপযোগিতাই সর্বস্ব হয়েছে, এটা আমরা আজও শনাক্ত করতে পারিনি যে প্রকৃত সাহিত্য আসলে কি হওয়া উচিত। এবার বলছে হীরাকে কাচ বলে নিত্য ভুল করি, এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত তিলমাত্র দ্বিধা করি না। কেন? এরূপ করা যে সঙ্গত, তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। আমরা এই মুখস্থ দিয়ে কথা বলি, আর এই মুখস্থ করতে আমাদের সাহায্য করেছে শিক্ষা। অতএব এই শিক্ষাই সাহিত্যের প্রকৃত সৌন্দর্য নষ্ট করেছে। সাহিত্য শিক্ষার ভার নেয় না, এটাই কিন্তু এই যে সৌন্দর্য তত্ত্ব, অর্থাৎ প্রমোদ চৌধুরী যে সৌন্দর্যবাদী লেখক, আনন্দবাদীদের মূল কথা হচ্ছে সাহিত্য শিক্ষার ভার নেয় না। সে ধর্ম শিক্ষাই বলো, সমাজ শিক্ষাই বলো, নৈতিকতার শিক্ষাই বলো, কোনো দায়িত্ব সে নেবে না। সে কাউকে খুশি করতে চাইবে না, রাজনীতিবিদও চাইবে না, দার্শনিকও চাইবে না।
মহান কোনো লেখককেও খুশি করতে চাইবে না। কেননা মনোজগতের শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। তার মানে হচ্ছে কবির কাজ হচ্ছে মনোজগতের আনন্দকে প্রকাশ করা, আর ওনার কাজ হচ্ছে সংবাদপত্রের মতো বিশ্বের খবরাখবর বহন করা এবং সেটাকে শিক্ষায় স্থায়ী করা। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর ওনার কাজ হচ্ছে সেই সৃষ্টি করা জিনিস নষ্ট করে তার মধ্য থেকে তত্ত্ব আবিষ্কার করা। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এটাই বলছি আমি। আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা। তার মানে উনি সৃষ্টি করেন, কে? কবি সৃষ্টি করেন। আর আমাদের শিক্ষকগণ কি করেন? শিক্ষকগণের কাজ হচ্ছে তা বধ করা, হত্যা করা। কেন? হত্যা না করলে, না মরলে পোস্টমর্টম করবা কেমনি? পোস্টমর্টম করলেই তো বোঝা যাবে কোথায় লিভার আছে, কোথায় হার্ট আছে, ফুসফুস কোথায় আছে। এটা পোস্টমর্টম না করলে তুমি দেখতে পারবা? তাহলে জীবিতকে তুমি পোস্টমর্টম করতে পারবা? সেই জন্য বলছে শিক্ষক প্রথমে কবিতাটার হত্যা করেন, হত্যা করে তারপর সেটা বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করে দেখান কোথায় প্রকৃতিবাদী দর্শন, কোথায় উত্তর আধুনিক মতবাদ প্রকাশ পেয়েছে, কোথায় ম্যাজিক রিয়ালিজম আছে, হ্যান ত্যান বহুত কিছু তিনি বের করে ফেলেন। তার মানে কবিতার প্রকৃত সৌন্দর্য বাদ দিয়ে তার মধ্যে প্রকাশ পাওয়া তত্ত্ব বা মতবাদী হয়ে ওঠে তখন মূল কথা। এটা এই জাতীয় আনন্দবাদী দর্শনের একেবারে বিপরীত। তারপরে তার শবচ্ছেদ করা। এই শবচ্ছেদ মানেই পোস্টমর্টেম। আমি যে তোমার পোস্টমর্টেম কইলে মনে করো আমি বানাই বলছি, তা কিন্তু না। এই শবচ্ছেদ করা মানে পোস্টমর্টেম করা। এই পোস্টমর্টেম কখন হবে? যখন লাশ হবে। এই কবিতাকে প্রথম লাশে পরিণত করে, লাশে পরিণত করে তারপর তার শবচ্ছেদ করে এবং ওই উপায়ে তত্ত্ব আবিষ্কার ও প্রচার করে। এই জন্য আমি বললাম পোস্টমর্টেম করলে যেন তুমি আঘাত কোথায় আছে, কোথায় টিউমার আছে, কোথায় লিভার, কোথায় হার্ট, কোথায় কি সব কিছু খুঁজতে পাও। সেই জন্য উনি বলেছেন যে উনি কবিতাটাকে হত্যা করে তার মধ্যে কোথায় কোন দর্শন আছে, কোথায় মার্ক্সবাদ আছে, কোথায় ফ্রয়েডীয় মতবাদ আছে, এগুলো সব তিনি খুঁজে খুঁজে বের করেন, যেটা একেবারেই অপ্রয়োজনীয়। এসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে কারো মনোরঞ্জন করা সাহিত্যের কাজ নয়। ওই যে প্রথম আমরা বলেছিলাম পয়েন্ট 1 মনোরঞ্জন, আর পয়েন্ট 2 কি? কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, গুরুর হাতের বেত নয়। আমি একটু ভিন্ন কালি দিয়ে এটাকে দাগ দিচ্ছি এই কারণে যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা। সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, গুরুর হাতের বেত নয়। ছেলের হাতের খেলনা মানে হচ্ছে ছেলেকে খুশি করা, গুরুর হাতের বেত মানে হচ্ছে গুরু শায়েস্তা করা। তার মানে ছেলের হাতের খেলনা কেন থাকবে? ছেলেকে খুশি করার জন্য। তার মানে সাহিত্যে অন্যকে খুশি করার কোনো উপাদান থাকবে না। গুরুর হাতের বেত মানে শিক্ষা দেওয়া, তার মানে সাহিত্যের মধ্যে শিক্ষার কোনো উপাদান থাকবে না। সেই জন্য বলছে সাহিত্য হবে মনোরঞ্জন এবং শিক্ষা অতিক্রমী, শুধু সৌন্দর্য প্রকাশক, এক স্বতন্ত্র সত্তা। বিচারের সাহায্যে এইমাত্র প্রমাণ করা যায়, তবে বস্তু যে কি তা অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। বলছে এতক্ষণ ধরে আপনাকে এটা আমি বললাম, এখনও আমি আপনাকে এটা বলি যে এটা যদি আপনি অনুভব করতে না পারেন আমার এতগুলো কথায়, তাহলে তর্ক করে আমি আপনাকে বুঝাইতে পারবো না। সেই জন্য বলছে সাহিত্যে মানবাত্মা খেলা করে, এটা বুঝবে না, আর সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথায় অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে সুদীর্ঘ ব্যাখ্যা তারা স্পষ্ট করা সম্ভব না। এতক্ষণ যা বললাম যে সাহিত্যে প্রয়োজনবাদটা কি আর আনন্দবাদটা কি, এটাও যদি আপনি এতগুলো এক্সাম্পলের মাধ্যমে না বোঝেন, যে আপনাকে গড়ের মাঠে সেই ফুটবল খেলার কথা বললাম, আপনাকে বাল্মীকি রামায়ণের কথা বললাম, এর মধ্য দিয়েও যদি আনন্দ আর উপযোগের বিষয়বস্তু আপনার কাছে স্পষ্ট না হয়, তাহলে সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা সেটা কখনো স্পষ্ট করা সম্ভব হবে না। অর্থাৎ আপনি যদি এই ইজম দুইটা না বোঝেন, কলাকৈবল্যবাদ এবং উপযোগবাদ, কিভাবে কলাকৈবল্যবাদই প্রকৃত সাহিত্য, এই আনন্দবাদী লেখকের মতে, এটাই তিনি বারবার প্রচার করার চেষ্টা করেছেন। এই কথা শুনে আমার জনৈক শিক্ষা ভক্ত বন্ধু উপনীত হয়েছেন সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়, যে যারা শিক্ষা দিবেই দিবে তারা শেষমেশ আমার কথাও মেনে নিবে যে সাহিত্য খেলা আছে, তবে খেলার ছলে শিক্ষা দেয়। কিন্তু মনে রাখবেন, কলাকৈবল্যবাদী দর্শনের শিক্ষা কোনোভাবেই সাহিত্যের সাথে আসবে না, মনোরঞ্জন কোনোভাবেই সাহিত্যের সাথে আসবে না, নীতি, সমাজ, রাজনীতি, দর্শন সাহিত্যের সাথে আসবে না। সাহিত্য হবে শুধু মনের বক্তব্য প্রকাশ এবং যথোপযুক্ত শব্দের সৌন্দর্যময় বিন্যাস, এটাই বলেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি সৃজনশীল প্রশ্নের জন্য এখানে কি পাবো? সৃজনশীল প্রশ্নের জন্য পাবো সাহিত্য আর মনোরঞ্জনের মধ্যে পার্থক্য কী, সাহিত্যের মধ্যে আনন্দ আর মনোরঞ্জনের মধ্যে পার্থক্য কী। এই ক্ষেত্রে গড়ের মাঠে ফুটবল খেলাটা কিন্তু মনে রাখতে হবে, নাম্বার 1।
ঠিক আছে, যে এটা দুইটার মধ্যে আসলে তফাৎ কোথায়। আর সেকেন্ড কি মনে রাখতে হবে, সেকেন্ড মনে রাখতে হবে সাহিত্য আর শিক্ষার মধ্যে পার্থক্য কোথায়। এই দুইটাই হচ্ছে মূলত তোমার প্রশ্নের বিষয়বস্তু। নানাভাবে তিনি এই জিনিসই ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন যে সাহিত্য অন্যের মনোরঞ্জন হবে না। আর মনোরঞ্জন বলতে কি বোঝায়? মনোরঞ্জন বলতে বোঝায় বাজারে যদি তুমি কাটতে চাও তাহলে বাজারের লোককে খুশি করা, তুমি যদি দর্শন চর্চা করতে চাও দার্শনিকের মতো তত্ত্ব কথা প্রচার করা, ধার্মিকের মতো কথা বলা, নীতি কথা প্রচার করা, এগুলো দিয়েই সমাজের লোককে বিভিন্ন শ্রেণীকে সন্তুষ্ট করা হয়। এটা একেবারেই বাদ। অন্যর মনোরঞ্জন চলবে না। রাজনীতি, সমাজনীতি, ওই যে কি বললো যে বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, ধর্মের জয়ঢাক, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেবু, এগুলো বাদ। এই সমস্ত মনোরঞ্জনই আইটেম বাদ। আর কি? সাহিত্য কখনো শিক্ষার বিষয়বস্তু হবে না। সেই শিক্ষা যেমন বাল্মীকি রামায়ণ ও যোগ বশিষ্ঠ রামায়ণের মধ্যে বলেছে যে আপনি শিক্ষা যদি দেন সেটা কিন্তু জনপ্রিয় হবে না। পক্ষান্তরে আপনি যদি আনন্দের জন্য সাহিত্য লেখেন সেইটাই কি হবে? জনপ্রিয় হয়ে যাবে। যেটার প্রমাণ হচ্ছে এই বাল্মীকি রামায়ণ ও যোগ বশিষ্ঠ রামায়ণ। সেই কথাই বলছে যে শিক্ষক আর সাহিত্যিকের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে সেটা স্পষ্ট হওয়া দরকার। কারণ সাহিত্য কখনো শিক্ষার ভার নিবে না। তাহলে আপনারা কি পড়বেন? সবাই মিলে আমরা কি পড়ব? আমরা পড়ব সাহিত্য ও মনোরঞ্জনের মধ্যে পার্থক্য কী, সাহিত্য কেন ছেলের হাতের খেলনা নয়, আর সাহিত্য শিক্ষার মধ্যে পার্থক্য কী, সাহিত্য কেন গুরুর হাতের বেদ নয়। অতএব টোটাল মিলে হচ্ছে এই প্রবন্ধে যে সাহিত্যের কথা বলা হয়েছে সেই সাহিত্যের আদর্শ কী, উদ্দেশ্য কী। তোমরা একটু টুকে নিতে পারো। আমি যদি একটা নতুন পেজ এখানে একটু অ্যাড করি, তোমাকে আমি লিখে দিই, তুমি কি পড়বা? 1 নম্বরে পড়বা সাহিত্যের, প্লিজ সবাই লেখো, সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে প্রমথ চৌধুরীর বক্তব্য। অর্থাৎ একটা আদর্শ সাহিত্যের আদর্শ কি হবে আর উদ্দেশ্য কি হবে। ঠিক এটার মধ্যে দিয়েই তুমি পাবা সাহিত্য ও মনোরঞ্জন আর সাহিত্য ও শিক্ষার পাঠ। তাহলে আমি ওইটাও লিখে দেই। 2, সাহিত্য ও মনোরঞ্জনের পার্থক্য কি? 3, সাহিত্য ও শিক্ষার পার্থক্য কি? এই তথ্য যদি তুমি বের করতে পারো এখান থেকে, কারো সাধ্য নাই সৃজনশীল প্রশ্ন একটাও আটকানোর। এর বাইরে আমি তোমাকে বললাম, তুমি পারলে এর বাইরে কোনো প্রশ্ন যে কোনো গ্রন্থের সাহায্যে বার করো, একটাও বার করতে পারবে না। তোমার শুধু এই তথ্যটুকু দরকার যে আদর্শ আর উদ্দেশ্য কি হবে সাহিত্যের। তাহলে সাহিত্যের মধ্যে কি থাকবে কি থাকবে না। তাহলে ওইটা প্রমাণ করতে গেলেই তোমার লাগবে মনোরঞ্জন থাকবে না। এটাতে কি হবে? সাহিত্য স্বধর্মচ্যুত হবে, স্বধর্মচ্যুত হবে। ঠিক আছে? আর এই সাহিত্যের মধ্যে শিক্ষা একেবারেই থাকবে না। কথা ক্লিয়ার? তাহলে এই পাঠ পরিচিতি যদি তুমি একটু দেখো, এই কথাই বলা আছে। এই যে আমি এটাই বলেছি, আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত। এরপরও যদি প্রশ্ন না পারো তাহলে আমি মনে করব আমি নিজেই ব্যর্থ। এই যে আদর্শ উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। দিস ইজ দ্য পয়েন্ট। এটার উপরই সৃজনশীল প্রশ্ন সৃষ্টি হবে। তা এইটা আমি কিভাবে ব্যাখ্যা করব? সাহিত্য ও মনোরঞ্জনের পার্থক্য, সাহিত্য ও শিক্ষার পার্থক্য। অর্থাৎ সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, গুরুর হাতের বেদ নয়। জাস্ট এইটা ক্লিয়ার হলেই কলা কৈবল্যবাদী দর্শন তো আগেই তোমাকে বললাম যে আর কিচ্ছু আমার মনে হয় না আটকানোর কথা। প্রবন্ধ আবার সহজ হবে না কিভাবে? তুমি পারবা না কেন? তুমি শুধু ফলো করো, যা বলছি লেকচারটা ভালোভাবে দেখো, একবারে না বুঝলে আর একবার দেখো। তুমি আমার ধারণা এর চেয়ে সহজভাবে বলা সম্ভব না।
ঠিক আছে? প্রমথ চৌধুরীর মধ্যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা। এইটাই ভাই আর্ট ফর আর্ট শেখ, কারো মনোরঞ্জন করা নয়। এই হচ্ছে, এইটাই তোমাকে আমি দুইয়ে বলেছি। আর সমাজের মনোরঞ্জন করতে গেলে কি হবে? এই যে স্বধর্মচ্যুত হয়ে পড়বে, এটা লিখে দিয়েছে, আমি তোমার এখনই প্রমাণ দিচ্ছি। এই যে স্বধর্মচ্যুত হয়ে পড়বে, কি করতে গেলে? এই মনোরঞ্জন করতে গেলে স্বধর্মচ্যুত হয়ে পড়বে। পাঠ পরিচিতিতে আমি যে বলেছি সেটা ডিরেকশন তো রয়েছে। এরপর কি হচ্ছে? কারণ পাঠ্য বিষয়ে মানুষ পরে বাধ্য হয়। আর সাহিত্যে কি করতে পারবে না? আর একটা কি? তাছাড়া শিক্ষার উদ্দেশ্য, এই যে শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো, এই যে পার্থক্য দুইটা, এটা আমরা কোথায় দিয়েছি? এই যে সাহিত্য শিক্ষার পার্থক্য। তার মানে ভাই, তোমাকে তো প্রশ্ন আটকানোর প্রশ্নই আসে না। পারবা না কেন? পারতে হবে। লেখকের মধ্যে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার। এই খেলাধুলার মধ্যে কি আছে? আনন্দ আছে, কলাকৈবল্যবাদ আছে। যেমন নিছক আনন্দই প্রধান সাহিত্য, তাই খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, তেমনি সাহিত্য একমাত্র আনন্দই উৎস। এই হচ্ছে তোমার আদর্শ সাহিত্যের বৈশিষ্ট্য। আর এটাকে প্রমাণ করতে হবে এই দিয়ে, অর্থাৎ তোমার এখানে যে স্বধর্মচ্যুতির ব্যাপারটা আছে, যেটা মনোরঞ্জনের মধ্যে আর শিক্ষার মধ্যে, এই দুইটা প্রুফ করলেই এইটা তোমার কাছে বেরিয়ে আসবে। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি যথাসাধ্য এই কঠিন প্রবন্ধটা তোমাদের কাছে সহজ করে স্পষ্ট করতে। আমি শুনেছি, আমাকে বলা হয়েছে যে এটা নিয়ে তোমাদের ব্যাপক চাহিদা ছিল, যে এই প্রবন্ধটা তোমরা বিভিন্নভাবে দেখে কিংবা পড়েও ক্লিয়ার হতে পারো নেই। সুতরাং এখানে ওই ইজমটাই হচ্ছে মূল, যে আনন্দবাদী সাহিত্যধারা কি আর প্রয়োজনবাদী সাহিত্যধারা কি, এই দুইটা যদি তুমি বোঝো, জাস্ট এই কথাটুকুই আবার তোমার কাজে লাগবে। কোথায়? বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এইটা যে মেজাজে লেখা, ওইটা তার বিপরীত মেজাজে লেখা। তো শিক্ষার্থীরা, ক্লাসটা তোমরা দেখো, দেখে এর প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট করো এবং সাহিত্য ও শিক্ষা, সাহিত্য মনোরঞ্জন এটাকে ভাগ করো। তাহলেই আদর্শ সাহিত্যের যে রূপ বা কাঠামো, এটা তোমাদের কাছে স্পষ্ট হবে। তোমাদের স্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আজকে